আমন্ত্রণ সবাইকে বিশেষ আলোচনা কেমন বাংলাদেশের অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূরবী জুয়েলার্স। দর্শক, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সড়ক পরিবহন খাতে। তারপরেও একটি স্বস্তিদায়ক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি রাজধানী ঢাকায়। দেশি বিদেশি বিশেষজ্ঞরা এসটিপি এবং আরএসটিপিতে গণপরিবহন হিসেবে বাস এবং বাস রুটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেও বিগত সরকার এই খাতটি ছিল চরম অবহেলিত। বিশ্লেষকরা বলছেন, রাজধানী ঢাকার পরিবহন খাত দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের হাতে জিম্মি থাকায় নগরবাসীর ভাগ্য বদলায়নি। ক্ষমতার পালাবদলে নেতৃত্ব আর চাঁদাবাজির হাত বদল হলেও বদলায় না লক্ষ্যঝক্কর বাসের চেহারা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে রাজধানীর সড়কে দাপে চলা শিখর বলাকা আবাবিল নামের বাসগুলো দেখলে মনে হবে যেন ঢাকার যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের রাজধানী। নারী, শিশু কিংবা বয়স্করা তো দূরের কথা, পুরুষরা এসব বাসে স্বস্তি বোধ করেন না। বহু বছর ধরে নগর পরিবহনের নামে যা চলছে তা নাগরিকদের প্রতি চরম অসম্মানজনক এবং অমর্যাদকর রাষ্ট্রীয় আচরণ হিসেবে দেখছেন কেউ কেউ। পরিবহন খাতে গত দেড় দশকে 3.5 লাখ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, অথচ পুরো নগর পরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য মাত্র 2,000 কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়নি। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় লক্ষ্যঝক্কর বাস মুক্ত নগর পরিবহনের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহিনুর সুমি, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান, নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিয়াজ কাঞ্চন, বুয়েটের শিক্ষক গণপরিবহন বিশেষজ্ঞ কাজী এম সাইফুন নওয়াজ, সিগমাইড এর প্রতিষ্ঠাতা এআই এবং ট্রাফিক সফটওয়্যার বিশেষজ্ঞ আবু আনাস শুভম, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর সভাপতি নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। যাচ্ছে মূল আলোচনায়। জনাব ইলিয়াস কাঞ্চন, গত দেড় দশকে 3.5 লাখ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, অনেকগুলো বাস্তবায়নও হয়েছে, কিন্তু সাধারণ মানুষের চলাচলের জন্য পরিবহন খাতে মাত্র 2,000 কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়নি। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি দুর্ভাগ্য হিসাবে দেখছি। বাংলাদেশে আমরা যারা আছি এবং আমরা যারা সড়ককে ব্যবহার করি এবং সড়কের জন্য আমরা যারা কাজ করি, আমরা এটাকে দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলতে পারি না। তার কারণ হলো গিয়ে যে আপনার ফ্যাসিস্ট সরকার বলেন, তার আগের সরকার বলেন, এখন বর্তমানে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তারাও কিন্তু তাদের কাছ থেকেও কিন্তু আমি কিন্তু সেরকম কিন্তু কোনো পরিকল্পনা কোনো রকমের মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, দখলবাজি বন্ধ করার জন্য আমি কিন্তু কোনো উদ্যোগ কিন্তু দেখি নাই কিন্তু। তো যে কারণের জন্য যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই যে 5ই আগস্টের পর যে স্বপ্ন বুনেছিলাম, সেই স্বপ্ন কিন্তু আজকে প্রায় 4 মাস হতে যাচ্ছে কিন্তু। তো এই 4 মাসের মধ্যে কিন্তু স্বপ্নের বাস্তবায়ন আসলে মানে আমি সেরকম কিছু আমি দেখি নাই কিন্তু। তো আমি জানি না যে এই খাতটা যেটি আছে, এটা সবসময় কেন জানি না অবহেলিত একটা খাত, অথচ এই জায়গার মধ্যে প্রচুর টাকা, প্রচুর অর্থ লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি, লুটপাট, নানান কিছু কিন্তু এখানে কিন্তু হয়। এবং এই ভাগ বাটোয়ারা আগে হতো, যে কারণের জন্য আমরা আমাদের যে কথাগুলো সেগুলো সরকারের কানে শোনাতে পারতাম না, সরকার শুনতো না, কারণ তাদের একটা বড় ভাগ এখানে ছিল। কিন্তু এখন কিসের মানে মানে অবস্থা, এটা আমি এখনো ঠিক আমি বুঝতে পারছি না যে এখন কেন হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। জনাব সাইফুল নওয়াজ, স্বাধীনতার এত বছরেও একটি নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠলো না কেন? দেখেন, গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠার জন্য যে আমার ফ্যাসিলিটি দরকার সেটা আমাদের এখনো পর্যন্ত কোনো সরকারি আমরা দিতে পারিনি, বরং আমাদের নজর ছিল গণপরিবহনের দিকে না, আমাদের নজর ছিল ছোট গাড়ির দিকে। আপনি একটু যদি আজকেরও স্ট্যাটিস্টিক্স বিআরটিএ দেখেন যে আমার 70% হচ্ছে ছোট গাড়ি, এবং ঢাকা শহরে মাত্র 3 থেকে 4 হাজার গণপরিবহন রয়েছে, সেগুলো দিন দিন কমে যাচ্ছে, বাড়ছে না। আপনি একটু খেয়াল করে দেখেন, যেখানে এত চাহিদা রয়েছে আমাদের মানুষের, যেহেতু আমরা এখনও মধ্যবিত্ত বা হচ্ছে নিম্নবিত্ত মানুষের সংখ্যাটাই ঢাকা শহরে বেশি, এত চাহিদা রয়েছে গণপরিবহনের, তাও কেন বড় বড় ইনভেস্টাররা আসছে না? যেখানে আপনি দেখবেন খাবারের দিক দিয়ে যদি দেখেন, ভালো ভালো অনেক চেইন শপগুলো কিন্তু চলে আসছে বিভিন্ন ব্র্যান্ডের, বাট আমার এখানে কিন্তু গণপরিবহনে ইনভেস্ট করছে না কেউ, বরং যারা ইনভেস্ট করছে তারা লস করছে বা চলে যাচ্ছে, অথচ ইনভেস্টাররা বসে আছে। ইনভেস্টাররা কিন্তু যদি শুধু প্রফিটটা দেখাতে পারে, আমি তাদেরকে কালকেই
1 মাসের মধ্যে তারা ইনভেস্ট করবে, কিন্তু আমি প্রফিট দেখাতে পারছি না। কেন পারছি না? কারণ ইনভেস্টররা দেখছে যে আমার এই রাস্তায় যেখানে সে হচ্ছে তার ইনভেস্টমেন্ট করবে, অর্থাৎ বাস নামাবে, ভালো একটা বাস, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার সামনে চালাতে গেলে একটা রিক্সা পড়বে। তো রিক্সার পেছনে পেছনে চালানোর জন্য তো সে নিশ্চয়ই কোটি টাকার একটা বাস ইনভেস্ট করবে না এখানে। এবং সে দেখবে যে ঢাকা থেকে সে যদি মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত একটা ট্রিপ দেয়, দেখবে যে সে মাত্র দিনে 2টা ট্রিপ দিতে পারবে। কেন? কারণ এত বেশি এনক্রোচমেন্ট, এত বেশি ইন্টারসেকশন, এত বেশি ছোট গাড়ি, এত বেশি সিগন্যাল, এত বেশি সমস্যা, যে সে আসলে 2টা ট্রিপও কোনোদিন দিতে পারবে না। এবং পাশাপাশি সে যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চায়, সে স্ট্যান্ডার্ডও সে মেনটেন করতে পারবে না, কারণ তার যে কম্পিটিটর রয়েছে তারা স্ট্যান্ডার্ড মেনটেন না করেই কিন্তু চালাচ্ছে। ফলে এখানে কেন একজন বিজনেসম্যান যিনি ভালো সেবা দিতে পারে চাইলে, যিনি হয়তো পৃথিবীর অনেক দেশে বাস সেবা পরিচালনা করছে, পরিষেবাটা পরিচালনা করছে, তিনি কেন ইনভেস্ট করবে? আমি হলো তো আমিও করবো না যদি আমাকে এত সমস্যা দিয়ে রাখে। রেদার যদি আমরা এখানে গণপরিবহনকে প্রায়োরিটি দিয়ে কিছু কাজ করতাম, ধরেন কোনো ক্ষেত্রে অন্তত একটা রুট আমার যদি, যেখানে অন্তত পক্ষে আমার 4টা লেন 8টা লেনের রাস্তা রয়েছে, যদি অন্তত একটা লেনে আমি গণপরিবহনকে ছেড়ে দিতে পারতাম, যেটা পৃথিবীর ইভেন আমাদের সমসাময়িক যে অর্থনীতির দেশ তাদেরও কিন্তু এরকম রয়েছে যে বাসকে একটু প্রায়োরিটি দিয়ে তারা একটা লেন করে রাখে, সেটাকেও যদি আমি দিতে পারতাম, অন্তত পক্ষে যখন ছোট গাড়ির চালকরা বুঝবে যে আসলে আমি বাসে গেলেই প্রফিট বেশি। কেন? কারণ বাসটা চলে যাচ্ছে আগে আর আমি বাকি 2টো লেন রয়েছে অবশিষ্ট, সেখানে কিন্তু আমি অনেকের সাথে আমি নিজে হয়তো স্লো মুভিং বা বসে আছি। তখন কিন্তু দেখা যায় মানুষ তার বাসটা, তার প্রাইভেট কারটা ছেড়ে, তার রিক্সা মোটরসাইকেল ছেড়ে বাসে উঠবে। এত প্রকারের যানবাহন নিয়ে কিন্তু এটা বাসের উপযোগী শহর আমরা করছি না কিন্তু। ফলে বাসের উপযোগী যদি শহর না করি, তাহলে আমি ভালো বাস পাবো কিভাবে? আমার লক্ষ্যটা এবং গত সরকারের সময় সবচেয়ে আরো একটা আত্মঘাতী কাজ যেটা করা হয়েছে, সেটা হলো আপনার মোটরসাইকেলকে গণপরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। শুধু গণপরিবহন মোটরসাইকেলের আপনার কেনার জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, মানে এত বেশি লুক্রেটিভ করা হচ্ছে মোটরসাইকেলকে সবার সামনে, যে অ্যাজ ইফ যে আসলে এটা না কিনলে একজন মানুষ আসলে সে মানে অনেক কিছু হারিয়ে, রাইট, ট্যাক্সও কমিয়ে দেওয়া হয়েছে, লোন দেওয়া হচ্ছে। অথচ হওয়াটা উচিত ছিল যে আমি গণপরিবহনকে আমি সাবসিডি কিভাবে দিব, গণপরিবহনকে আমি একটু রাস্তা দেই, তাদের যে চালক রয়েছে তাদেরকে একটু আমি পেশাগত প্রফেশনালিজমটা গ্রো করি। এই যে কিছুদিন আগে দেখেন আপনার মানে যে আমাদের গণপরিবহন চিত্রটা যদি বোঝাতে চাই, কিছুদিন আগে আপনার রামপুরাতে কিন্তু একজন চালক ইচ্ছাকৃতভাবে বাসটাকে খাদে ফেলে দিল, পত্রপত্রিকাতে যেটা জানলাম। কেন? কারণ সে আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে না পেরে চালককে যখন সে একজন যাত্রীকে যখন সে ঝগড়া হলো, সে কিন্তু নিজে খাদে ফেলে দিল। এই হচ্ছে আমাদের গণপরিবহনের চিত্র। তো এই কন্ডিশন থেকে এই প্রতিযোগিতা রেখে এত বেশি মানে নিজেদের ভিতর প্রতিযোগিতা, মানে একটা বাসের সাথে প্রতিযোগিতা, বাসের সাথে অন্যান্য যানবাহনের প্রতিযোগিতা, এত কিছু রেখে কেন কি আমরা এখন কখনোই বাসকে আমরা ভালো করতে পারবো না যদি না আমরা এখনো পর্যন্ত এই সিস্টেমের এররগুলো রেখে দিই। সিস্টেমের এরর দূর করে ফেলেন, কালকে দেখবেন ভালো ইনভেস্টাররা আসবে, কারণ তারা জানে এখানে চাহিদা রয়েছে অনেক, কারণ মানুষ যেতে চাচ্ছে বাট সুযোগ পাচ্ছে না বলে ইনভেস্টাররা আসছে না। ওই জায়গাতে আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট আলী নাসের খান। আমাদের গণপরিবহন ব্যবস্থাতেও চরম বৈষম্য রয়েছে। টাকা থাকলে 2000 সিসির গাড়ি ব্যবহার করা যায়, এক্সপ্রেস ওয়ে ব্যবহার করা যায়, কিন্তু সাধারণ নাগরিকদের জন্য লক্কর বাসি সম্বল। আপনারা এটা কিভাবে দেখছেন? দেখুন, ঢাকা শহরে বসবাস করা মানুষ যারা কমিউটার বা যাত্রী প্রতিদিনের, সেই সংখ্যাটা কোটি, অনেক ক্ষেত্রে বলা হয় যে 1.5 কোটি, অনেক পরিসংখ্যান বলে 2.5 কোটি বা 3 কোটি। বিশাল সংখ্যক মানুষ কিন্তু পরিবহন হিসেবে বাসকেই ধরে নেন। আপনি যেটি বললেন যে আমরা যে ফ্লাইওভারের কথা বলছি বা র্যাপিড ট্রানজিটের কথা বলছি, এই সুবিধা এমনকি মেট্রো রেল মাত্র 20% মানুষ গ্রহণ করে। লক্কর বাসের যে দুর্গতি এবং আমাদের রাস্তায় যে গড় গতি, সেটি বলা হয় 4.5 থেকে সর্বোচ্চ 7 বা 8। এই ক্ষেত্রে আমরা মনে করছি যদি এই দীর্ঘদিনের সমস্যা, আমরা মনে করছি এই যোগের পর যে যোগ, এই সমস্যা এটি যদি সলিউশন করতে হয় বা এটি সমাধানের দিকে যাওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে জনপরিষদ থেকে কয়েকটি প্রস্তাব এসছে। একটি প্রস্তাব এমন যে একটি স্টেট ওন কোম্পানি সমস্ত বাসগুলোকে তার আয়ত্তে রাখবে এবং যেই মালিকরা যতটা বাস এখানে প্রোভাইড করেন মুনাফার ভিত্তিতে তাদের মধ্যে বন্টন করা হবে। অথবা একটি ট্রাস্ট গঠন করে এই ট্রাস্টের মধ্য দিয়ে এই গণপরিবহন, আমরা বাসের এবং সিএনজির কথাই বলছি বা অন্য সিএনজি যেহেতু ছোট বাহন, সেক্ষেত্রে বাসকেই কিন্তু আমরা এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে আনতে পারবো। একটি
ট্রাস্টি বোর্ড বা একটি ট্রাস্ট গঠন করেও এটি কিন্তু পরিচালনা করা যায়। সেক্ষেত্রে যদি যথেষ্ট বাস্তবসম্মত রেগুলেশন সেখানে থাকে, আমরা মনে করছি যাত্রীরা সেবা পাবে। আর দুর্গতির চিত্র কথা বললে, আমি একজন নাগরিক হিসেবে বা এই শহরে যারা বসবাস করেন, রাজধানী শহরে, আমরা সকালবেলায় যখন বের হই এবং কোনো গণপরিবহনের সাহায্য নিয়ে আমার কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গায় আমি যাবার চেষ্টা করি, আমার যে স্ট্রেস, সেই স্ট্রেসের যে লেভেল, এটা কিন্তু আমার যে জীবনী শক্তি সেটি কমিয়ে দেয়। আমি কর্মক্ষেত্রে গিয়ে আমার মেজাজ খিটখিটে হয়ে যায় এবং আমার যে প্রোডাক্টিভিটি সেটি কমে যায়। মানে ব্যাপক একটা কর্মঘণ্টা, যেটি হিসেবে প্রতিদিনে প্রায় 130 কোটিরও বেশি টাকার মূল্যে সেটি নষ্ট হয়। বছরে এটির পরিমাণ অনেক বেশি। আমরা মনে করছি যে এই ধীরগতির যে পরিবহন এবং উচ্চগতির পরিবহন এবং 20 ধরনের যে যানবাহনের ব্যাপার, এই ব্যাপারে একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত, জনবান্ধব হওয়া উচিত। এই শহরটা আরও অনেক বেশি মানবিক হওয়া উচিত। আপনি যেটি বললেন, ধনী এবং গরিবের বৈষম্য অবশ্যই এটি নিরসন করা উচিত। এর সাথে সাথে আপনারা দেখবেন যে ব্যারিয়ারগুলো রয়েছে, যেমন ফুটপাত দখল করা এবং ড্রাইভার এবং হেল্পার যারা, তাদের অসদাচরণ এবং ট্রাফিক ব্যবস্থা যারা ম্যানেজ করেন, ট্রাফিক পুলিশ, এবং এর সাথে যারা যুক্ত, আমি মনে করছি যারা পাওয়ার এক্সারসাইজ করে, আমরা গত ফ্যাসিবাদী আমলে দেখেছি, তার আগে দেখেছি 80% এই গণপরিবহনের মালিক হচ্ছে বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সেই ব্যবস্থায় বা ওই যে দুর্বৃত্তায়ন, সেখানে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে এটি সমস্যার সমাধান হবে না। তাই আমি পূর্বেকার দুটি প্রস্তাবের কথা বলেছি, যে স্টেট অন কোম্পানি করে এর মধ্য দিয়ে পরিচালনা করা বা একটা ট্রাস্টের মধ্য দিয়ে পরিচালনা করা। তাহলে আমরা মনে করছি যে ধনী গরিবের যে বৈষম্য সেটি কমে এসে গণপরিবহন ব্যবস্থায় আমরা একটা নতুন সমাধানের পথ দেখতে পারবো, এবং এর সাথে স্বয়ংক্রিয় যে ব্যবস্থা রয়েছে ট্রাফিক ম্যানেজমেন্টের, সেগুলো যুক্ত করা উচিত। এবং আমরা এও মনে করছি যে যেহেতু এটি সেবা খাত, এই গণপরিবহন ব্যবস্থায় গভর্নমেন্টের পক্ষ থেকে সাবসিডি দেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে জনাব শাহিনুর সুমি। রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোর গণপরিবহন ব্যবস্থা কতখানি নারী বান্ধব বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আপনারা যদি দেখেন যে আমরা এমনিতেই যে এই বাসের মানে আজকে যে হেডলাইনটা আসলে লক্কর ঝক্কর যে বাসের যে ব্যাপারটা, তো সেই লক্কর ঝক্কর বাসের মধ্যেও যখন আমরা উঠি, আমরা কিন্তু দেখি যে নারীদের জন্য যে আসনগুলো রাখা হয় সেটা হচ্ছে একদম ইঞ্জিনের পাশে রাখা হয়, যেখানে ঠিক মানে গরমকালে বসাটা আসলে কি যে একটা শাস্তিকর ব্যাপার আর কি, সেটা কিন্তু আসলে আমি মেয়ে হিসেবে আসলে বলে এখানে বোঝাতে পারছি না। সেখানে যদি আসলে পুরুষরা বসে তাহলে কিন্তু আসলে বুঝতে পারবে আসলে সেই জায়গাটা কতটুকু। এবং আমরা বলছি গণপরিবহন, সেই গণপরিবহনের মধ্যে আমরা হচ্ছে মেয়েদের জন্য ধরে বেঁধে আমরা কিছু সিট মানে করে দিচ্ছি, হাতে গোনা দেখা যাচ্ছে আমরা 8টা সিট দিচ্ছি, বা আমরা হচ্ছে 42টা সিটের মধ্যে আমরা হয়তো বা 10টা সিট দিচ্ছি। সেই 10টা সিট কিন্তু ওই ইঞ্জিনের উপরে বসা এবং তার পাশে ড্রাইভারের পাশে বসা, পেছনে বসা, এবং এরপরেও আমরা দেখি যে সেই জায়গায় কিন্তু মানে কি বলে এটাকে, অন্যান্য লোকেরা এসেও কিন্তু মানে নারী না পুরুষরা এসেও কিন্তু সেই সিটগুলো কিন্তু আসলে বসে। তারপরে যখন নাকি মহিলা উঠে তখন কিন্তু সেই সিট কিন্তু তারা কিন্তু ছাড়তে চায় না। তাহলে আমি যদি বলি যে এই যে গণপরিবহনের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আসলে আপনি বললেন যে কতটুকু নারী বান্ধব কিন্তু একদমই আসলে দেখছি না। আসলে আমরা এই পুরো সিস্টেমটাই যদি আমি দেখি, মানে সিস্টেমে গণ অভ্যুত্থানে যেভাবে আসলে নারীদের এখানে পার্টিসিপেন্ট ছিল, এর পরবর্তীতে যেভাবে এখানে উধাও হয়ে গেল একদম পুরো নারী পার্টিসিপেন্ট, গণপরিবহনের দিকে তাকালেও কিন্তু সেম সংখ্যা, সেম বিষয়গুলোই কিন্তু আমাদের ফেস করতে হয় প্রতিনিয়ত। যখন আমরা আপনি কি বলতে চাচ্ছেন তাহলে গণঅভ্যুত্থানে নারীদের যে পার্টিসিপেশনটা ছিল সেটা এখন আর সেভাবে নাই, আপনি বলতে চাচ্ছেন? জি, আমি এটাই বলতে চাচ্ছি যে এখন আর সেইভাবে কিন্তু সেই পার্টিসিপেন্টটা নেই, এবং এটাকে কিন্তু কার্টেল করা হচ্ছে। এবং কিভাবে কার্টেল করা হচ্ছে এটা আপনারা মানে যারা কার্টেল করছে আসলে তারাই বলতে পারবে। তো গণপরিবহন নিয়ে কথা বলছিলাম। তো এই গণপরিবহনকে আসলে যেমন ভারতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু তারা কিন্তু একটা জায়গা তৈরি করতে পেরেছিল, কিছু কোম্পানির আন্ডারে কিন্তু হচ্ছে সবগুলো বাসকে নিয়ে আসতে পেরেছিল। রোড সেফটি ফাউন্ডেশন যে তারা কিন্তু বসছিল গত 2 নভেম্বর, তারা কিন্তু এখানে কথা বলছিল যে কিভাবে আসলে এই যানজট বা এই গণপরিবহনের যেই ব্যাপারগুলো, এই যে অনিশ্চয়তার একটা গণপরিবহন, বা এই মানুষ উঠলে যে আসলে অসুস্থ হয়ে যাচ্ছে, একটা মানে স্বাস্থ্যজনক যে একটা মানে স্বাস্থ্যহীনকর একটা যে ব্যবস্থা, এটাকে কিভাবে করা যায়।
তাহলে এটাকে কিন্তু ওই যে ট্রাস্টের মাধ্যমে, যেটা বললো আর কি একটু আগে দাদা, এবং এর মধ্য দিয়ে যে কয়েকটা কোম্পানির আন্ডারে যদি বাসগুলো নিয়ে আসা যায় এবং সেই কোম্পানির আন্ডারেই যদি সেই বাসগুলো যদি বিভিন্ন রুটগুলোতে পারমিটগুলোতে যায়, এবং আমরা যদি দেখি যে একটা বাস মৎস্য ভবন থেকে যেতে যেতে সিটি কলেজের সামনে গিয়ে একটা ওয়েবিলের পরে, এবং ওটার পরেই হচ্ছে বাসের ভাড়াটা বেড়ে যাচ্ছে, তাহলে এই যে বাসের ভাড়াটাও বেড়ে যাচ্ছে, এটাও কিন্তু গণপরিবহনের কিন্তু একটা অন্যতম একটা সমস্যা আমি মনে করি। তাই আমাদের উচিত আসলে নারী বান্ধব, যদি আপনি বলেন যে একটা পরিবহন যদি আমাদের করতে হয়, তাহলে রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া কিন্তু এটা কখনো আসলে সম্ভব হবে না। তাই এখানে রাষ্ট্রীয় উদ্যোগে গণপরিবহনগুলোকে ঠিক রেখে, গণপরিবহনগুলোকে একদম মানে জনবান্ধব রেখে তারপরে হচ্ছে এখানে মানে নারী বান্ধবের কথাটা আসলে আসলে আনতে হবে। তা না হলে কিন্তু এটা আসলে উপযুক্ত মানে জায়গায় আসলে পৌঁছাবে না আমাদের আলোচনাটা। জি, ধন্যবাদ আপনাকে জনাব আবু আরাম শুভম। রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা কি সমাধানের অযোগ্য হয়ে গেছে, নাকি সুযোগ এখনো আছে? ট্রাফিক ব্যবস্থা ঠিক করবার ক্ষেত্রে প্রযুক্তি কি ধরনের সহযোগিতা করতে পারে? আসলে ঢাকা শহরের ট্রাফিক যানজট যেটা আমরা বলি, সেই অর্থে আসলে যানজটের চেয়ে এখানে বিশৃঙ্খলার পরিমাণটা বেশি। তো বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে বা সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে প্রথমেই আসলে এনফোর্সমেন্ট নিশ্চিত করতে হবে। আমরা দেখি যে একই ব্যক্তি যখন মানে ঢাকা শহরে যে সে গাড়ি চালাচ্ছে, সে নিয়ম ভাঙছে, কিন্তু সে একই ব্যক্তি যখন ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকছে, সে আবার সুশৃঙ্খলভাবে চলাফেরা করছে। তো এই দুটো এলাকার মধ্যে জাস্ট একই শহরে কি পার্থক্য আছে? কারণ সেখানে এনফোর্সমেন্ট আছে, সেখানে তার মনের মধ্যে ভয় আছে যে সে আইন ভাঙলে পার পাবে না। তো এই যে ভয়টা তার মনের মধ্যে, এইটা সে যখন নর্মালি অন্য জায়গায় গাড়ি চালাচ্ছে সেখানে সে পাচ্ছে না। তো এই এনফোর্সমেন্টটা আসলে নিশ্চিত করতে গেলে এই ওভারঅল গণপরিবহন সহ সকল যে সড়ক ব্যবস্থাপনা, সেটাকে ঢেলে সাজাতে হবে ডেফিনেটলি। বাট এখানে প্রযুক্তির একটা ডেফিনেটলি ভূমিকা রয়েছে। প্রথমত প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা রাস্তায় কি পরিমাণ গাড়ি চলাচল করছে, সব ক্ষেত্রে আমরা ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারি। কারণ আমরা যত ধরনের রোড ডিজাইন করি বা যত ধরনের বাস রুট পরিচালনা করি, সেখানে ডেটা দরকার। তো সেই ডেটাটা আমরা ক্যামেরা ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে নিতে পারি। কি রাস্তায় কি হারে কোন টাইপের ভেহিকেল চলছে, প্রধান সড়কে নন মোটরাইজ ভেহিকেল আসছে কিনা, বা যেসব বাস চলছে তাদের ফিটনেস আছে কিনা, উল্টো দিকে গাড়ি আসছে কিনা, এগুলো কিন্তু ক্যামেরার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি এখন যে পর্যায়ে আছে সেটাতে খুব সহজেই শনাক্ত করা যায়। ওভার স্পিডিং করছে কিনা, তারপর সে লেন মানছে কিনা। লেন মানাটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, যেটা ঢাকা শহরে একদমই চোখে পড়ে না, কারণ ঢাকা শহরে কোনো লেন মার্কিংই নেই। লেন মার্কিংয়ের মধ্যে একটা সহজ কাজ, যেটা আসলে সিটি কর্পোরেশন কেন করছে না বা এই বিষয়ে গাফিলতি করছে কেন, সেটা আসলে আমার বোধগম্য নয়। বাট লেন মার্কিং, জেব্রা ক্রসিং, এগুলো না থাকলে আসলে মানে উৎসাহিত হবে কীভাবে? এবং আরেকটা মানে গণপরিবহনের ক্ষেত্রে এটা আরও বেশি ডেফিনিটিভ, কারণ গণপরিবহন আসলে শুধুমাত্র যে যাত্রীদেরকে কমফোর্ট দিতে পারছে না শুধু সেটাই নয়, গণপরিবহনের কারণে এই যানজটের একটা অন্যতম প্রধান কারণ। গণপরিবহনের কারণে এই যানজট এবং বিশৃঙ্খলাটা সৃষ্টি হচ্ছে। তাদের চলার কথা স্ট্রেট লাইনে, তারা চলছে জিগজ্যাগ। তারা যেখানে সেখানে যাত্রী নামাচ্ছে। তার এত বড় একটা ভলিউমের একটা বডি যদি যেখানে সেখানে থামে এবং তার পেছনে গাড়িগুলো স্বভাবতই থেমে যেতে বাধ্য হবে, এবং এই চেইন বা রিপল ইফেক্ট, এর ফলে ফ্যান্টম জ্যাম তৈরি হবে। তো যার ফলে গণপরিবহন সংকট যে শুধুমাত্র যাত্রীদেরকেই একটা মানে একটা কমফোর্ট দিতে পারছে না শুধু সেটাই নয়, সেটা ওভারঅল ট্রাফিক সিস্টেমের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। তো এটার কারণ তো আমরা সবাই জানি যে একটা অসুস্থ প্রতিযোগিতা, একই রুটে ওভারল্যাপিং যে অনেকগুলো বাস চলছে, একই রুটে মানে 10 রকম ডিফারেন্ট কোম্পানির বাস যদি চলে, তাহলে তো স্বভাবগতভাবেই সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে বাসকে মানে রুটটাকে রেশনালাইজ করার জন্য। সেই প্রকল্প অনেক দিন ধরেই চলছে, কিন্তু কার্যকর ফলাফল আমরা এখনও ফিল্ডে দেখতে পাচ্ছি না। এছাড়া বাসের জন্য বিআরটি লাইন করার জন্য বিশাল অঙ্কের বাজেট নিয়ে প্রকল্প করা হয়েছিল, বাট তার ফলাফল জাস্ট একটা বিশাল একটা শূন্য। তো মনিটরিংয়ের আওতায় আনতে হবে ডেফিনেটলি। তো মনিটরিংয়ের ক্ষেত্রে বাসে প্রযুক্তির ব্যবহারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বাসকে একই মালিকানার আওতায় আনার পরও প্রত্যেকটা বাসে যদি জিপিএস ট্র্যাকার, ড্যাশ ক্যামেরা প্লাস ইনডোর ক্যামেরা, এগুলোর মাধ্যমে সেই বাসটা কোথায় কোথায় থামছে, সেই বাস স্টপেজে থামছে কিনা, নাকি রাস্তার যেখানে সেখানে থামছে, এটা যেরকম মনিটরিং করা যাবে,
ইনডোর ক্যামেরার মাধ্যমে ভিতরের যাত্রীদের সেফটি প্লাস সমালোচক যেটা বললেন যে নারীদের সেফটি, সেগুলোও নিশ্চিত করা যাবে এবং ওভারঅল একটা সুশৃঙ্খল, একটা আরামদায়ক ভাবে যাত্রীরা চলাচল করতে পারবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। রাজধানী ঢাকা যেমন অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে, এর পরিবহন ব্যবস্থাও তেমনি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন কি পরিকল্পিতভাবে হচ্ছে? এখন কি কোনো পরিকল্পনা এগুচ্ছে? এখন তো নতুন এক বাংলাদেশ দেখেছি আমরা। এই নতুন বাংলাদেশে এখন পর্যন্ত কি আমরা সেই ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা, বিশেষ করে আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে, সেই বিষয়টা আলাপ করছিলেন আপনি। এখন বাংলাদেশে নতুন বাস্তবতায় আমরা শুনেছি, সরকারের পক্ষ থেকে শুনেছি যে ঢাকায় ক্লাস্টার বেজ ট্রান্সপোর্ট নামানো হবে, যেটা আমরা গত সরকারের সময় ঢাকার 2 মেয়র অনেকবার বৈঠক করেছেন ডিটিসিএ তে গিয়ে। তাদের হচ্ছে যে ঢাকা নগর পরিবহনকে ঢেলে সাজাতে হবে, সাজানোর জন্য কয়েকবার করে বাস নামালেন, কিন্তু সে বাসগুলো কিছুদিন চলার পরেই সেগুলো সংখ্যা কমতে কমতে একদম প্রায় নাই হয়ে গেল। তাহলে কেন হলো? অথচ দেখেন গত সরকারই কিন্তু ঢাকা শহরে মেট্রোর মতো এত জটিল একটা পরিবহন সেটা ঢাকার মধ্যেই কিন্তু তারা চালু করে দিল। তাহলে এই যে নগর পরিবহনের ব্যর্থতা এবং মেট্রো চালু করতে পারলো, এই প্রশ্নের উত্তরটা খুঁজতে পারলে আমরা জানতে পারবো ঢাকার কেন এই অবস্থা। মূলত গত সরকারগুলো আমাদের যে নগর বাস্তবতায় সহজসাধ্য যে পরিকল্পনাগুলো করার প্রয়োজন, সেটা একদমই করার দিকে তাদের আগ্রহ ছিল না। আগ্রহ থাকলে যে রাষ্ট্র ব্যবস্থা মেট্রো নামাতে পারে, তাদের জন্য সারা ঢাকা শহরে মানসম্মত বাস সার্ভিসের করার কথা আজকে বিজ্ঞ আলোচকরা বারবার করে বলেছেন। তো এখন এই যে কোনো কিছু করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা মেনটেন না করে যদি আপনি উদ্বোধন করা, ফিতে কাটার মতো একটা কিছু শুরু করে দিলে, তার যা পরিণতি হওয়ার কথা ছিল তাই হয়েছে। মূল বিষয় চাইলে এখনো আমরা যদি এখন থেকে উদ্যোগ নেই, তাহলে কিন্তু আমিও অন্য একটা অনুষ্ঠানে বলেছি 3 বছরের মধ্যে ঢাকার যানজটের একদম দৃশ্যমান পরিবর্তন করা সম্ভব। এই ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষে যে কাজগুলো করতে হবে, গণপরিবহনের ক্ষেত্রে শুধুমাত্র বড় রাস্তায় যে আমাদের ভালো মানের গণপরিবহন হিসেবে বাসকে নিয়ে আসে না, তার পাশাপাশি আমাদের কমিউনিটি ভিত্তিক ফিডার সার্ভিস গুলো চালু করা, এটাও গুরুত্বপূর্ণ। কারণ একই সাথে আমাদের কমিউনিটির ভেতরে যে যাতায়াত, সেখানে যেন আমাদের রিক্সার সংখ্যার একটা সীমিতকরণ প্রয়োজন হয়। আমাদের যে মাঝারি রাস্তায় যেন আমাদের মোটরসাইকেল কমে, আমাদের ব্যক্তিগত গাড়ি কমে। সেগুলো তখনই কমবে যখন আমরা মানসম্মত ভাবে আমরা কমিউনিটি ভিত্তিক সার্ভিস গুলো এবং মেজর রোড গুলোতে আমরা মানসম্মত গণপরিবহন হিসেবে আমরা বাস সার্ভিস গুলোকে নিয়ে আসতে পারবো। আর আমরা বারবার বলেছি ঢাকা শহরে যে মেট্রো এসেছে, সেটা আমরা মেট্রো কি চাইলেই কি ঢাকা শহরে আপনি সকল রুটে মেট্রো নামাতে পারবেন, তার ইকোনমিক ফিজিবিলিটি নিয়ে কখনো আলাপ হয়নি। একটা রুটে আছে, আর 1-2টা রুটে হয়তো নামতে পারে, কিন্তু আরএসটিপি তে যেভাবে পুরো ঢাকাকে মেট্রোর জালে নিয়ে আসার মতো পরিকল্পনা করা হয়েছে, আমাদের ইকোনমিক বাস্তবতা সেটা কতটুকু অ্যাফোর্ডেবল, সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন, কিছু কিছু মেট্রোকে যেভাবে আন্ডারগ্রাউন্ড বা পাতাল রেল হিসেবে কল্পনা করা হয়েছে, সেটার ইকোনমিক ফিজিবিলিটি নিয়ে এবং ঢাকার মধ্যে তার জিওলজিক্যাল ফিজিবিলিটি, সেগুলো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন অলরেডি সরকারের সেগুলো করেছে। আর গত সরকারের যে অবকাঠামোর নেশাটা এমন ছিল, এমন একটা প্রকল্প নিয়ে গিয়েছিল পুরো ঢাকাকে পাতাল রেলের জালে, যেটা সাবওয়ে প্রকল্প নামে একটা প্রকল্প নিয়ে অনেক টাকা ফিজিবিলিটি নাম দিয়ে নষ্ট করা হয়েছে। তখন আমরা পাতাল রেলের বিপক্ষে করেছিলাম। এই ধরনের উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে এত আগ্রহ ছিল, অথচ ঢাকার সাথে মানে 1.5 ঘন্টা দূরত্ব বা 1 ঘন্টা দূরত্বে আপনি অনেকগুলো জেলা আছে, যে জেলাগুলো আপনি মুন্সিগঞ্জ বলেন, নারায়ণগঞ্জ বলেন, এদিকে এমনকি আপনি গাজীপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আপনি 1 থেকে 1.5 ঘন্টার ভালো মানের যদি আপনি ট্রেন সার্ভিস দিতে পারতেন, বিশাল একটা নেটওয়ার্ক কিন্তু এমনিতে হয়ে যেতে পারে। আমরা তো বারংবার বলেছি যে একরকম পরিকল্পিত ভাবেই আমাদের রেলকে ধ্বংস করা হয়েছে, কিংবা ঢাকার সাথে রেল যোগাযোগটাকে একেবারে একেবারে এমন জায়গায় নিয়ে গেছে যে সেটা বানানোর উপায় থাকবে না। বিশেষ করে ফ্লাইওভার গুলো যেভাবে বানানো হয়েছে, যেভাবে রেলের রাস্তাকে দখল করে, যেখানে আপনার রেলের কিন্তু একটা প্ল্যান ছিল এক সময় যে ঢাকা থেকে অন্তত 4টা লাইনে যাতে কমিউটার ট্রেন আপনি ঢাকা থেকে টাঙ্গাইল, ঢাকা থেকে আপনি মুন্সিগঞ্জ, আপনি যে জায়গাগুলোর কথা বললেন, যে কিংবা নারায়ণগঞ্জ, এখানে যাতে সকালবেলা লোক আপনার হাজার হাজার লোক এসে কাজ করে, যেটা পার্শ্ববর্তী কলকাতায় আমরা দেখি, এসে কাজ করে তারা চলে যাবে, ঢাকা শহরে তাদের থাকতে হবে না, সেই জায়গাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। জি, এক্সপ্রেসের কথা যেটা আপনি উল্লেখ করলেন, এক্সপ্রেসের মাধ্যমে কিন্তু উপর দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি চলছে, অথচ নিচে এই যে ট্রেন লাইনের এক্সপেনশনের যে সম্ভাবনা ছিল, প্রকল্প ছিল আমাদের গাজীপুর টঙ্গী হয়ে যে কমিউটার ট্রেনের প্রকল্প ছিল, সেটা একদমই আলোর মুখ দেখেনি এই প্রকল্পের জন্য। এভাবেই সহজসাধ্য যেগুলো ব্যয় সাশ্রয়ী প্রকল্পগুলোকে কখনোই সামনে নিয়ে কাজ করা হয়নি, এবং মানে ঢাকার যানজটকে আমি বলবো লালন করা হয়েছে বড় প্রকল্পগুলোকে তৈরি করার জন্য। এই শব্দটাই মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন আমরা নতুন তো একটা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি। এখন এইখানে দেখেন
আপনি এই মুহূর্তে চাইলে আপনি অনেক বড় কিছু চিন্তা করার দরকার নেই। ধরেন আপনি যদি শুধুমাত্র গার্মেন্টস কর্মী, ঢাকা শহরে কিন্তু গার্মেন্টস কর্মীর সংখ্যা অগণিত, আপনি গার্মেন্টস এর জন্য ডেডিকেটেড যদি আপনি প্রচুর বাস সার্ভিস নামান, তাহলে একটা গ্রুপ সেখানে কাভারেজ পেল। আপনি তো মহিলাদের জন্য এখন তো অল্প কয়েকটা বাস চলে, তাহলে আপনি মহিলাদের জন্য ডেডিকেটেড করেন। যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে আপনি কার লোন না দিয়ে ব্যাংকের বিভিন্ন রুটে, ঢাকা শহরে কয়েকটা রুট ভাগ করে আপনি ব্যাংকগুলোকে বাস সার্ভিস নিয়ে আসতে পারেন। তখনই কিন্তু ছোট গাড়িগুলো কমবে। এবং ছোট গাড়ি যে সবাই কিনেছে মানে খুব বেশি মানে আগ্রহে তাও না, অনেকে বাধ্য হয়েছে কিনতে, বাধ্য হয়ে কিনছে। আমাদের যে নারীরা, আমরা বারবার বলেছি, আমাদের নারীরা দেখেন বাংলাদেশের মানে সোশিও কালচারাল একটা কনটেক্সটে একটা নারী অপরিচিত একটা ছেলের পেছনে মোটর সাইকেলে উঠবে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা সেভাবে কল্পনা করতে পারতাম না, কিন্তু এই নারীরা কিন্তু বিকল্প গণপরিবহন না পেয়ে কিন্তু উঠছে। তাহলে এই যে একটা সমাজ তৈরি করা হলো যেখানে গণপরিবহন না, তাহলে রাষ্ট্র লক্ষ লক্ষ টাকার ব্যবসা করলো। তাহলে এই ব্যবসাটা আমাদের কেমন জায়গায় দিয়েছে যে এখন আমাদের মোটর সাইকেল, ছোট রিক্সা, আমাদের প্রাইভেট কার সবই বারবারন্ত, কিন্তু নাই কি ঢাকা শহরে আপনি একটা যে কোথাও যাবেন একটা ভালো মানের বাসটা পাচ্ছেন না। এই বাস্তবতাটাকে চেঞ্জ করার জন্য সরকারের তো অন্তর্বর্তী সরকারের তো অনেক লম্বা সময় নেই, তারপর ওনারা যদি এই সময় দেখিয়ে দিতে পারেন যে ওনারা গণপরিবহনের ক্ষেত্রে একটা বড় তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে, তাহলে কিন্তু এটা একটা সিগনেচার মার্ক হবে যেটা অন্য সরকারের জন্য এই পথটা তৈরি করবে। তাহলে যেটা আমাদের সম্ভাবনা দেখেছি, যে সরকারি রাজনৈতিক সরকার আসলেই তার পেছনে একটা উপকারভোগী একটা দল চলে আসে, তারা বড় বড় প্রকল্প নিয়ে আসে, অনেক দেশ আসে, আমরা দেখেছি বিভিন্ন দেশ আন্তর্জাতিক ভাবে এসে বড় মেগা প্রকল্প, মেগা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসে। তারা কিন্তু কেউ ঢাকা শহরে যে বাস সার্ভিসের মান উন্নয়ন নিয়ে কোনো বড় প্রকল্প নিয়ে এখন পর্যন্ত কেউ আসেনি। তাহলে এভাবেই আমরা একটা রাজনৈতিক বলেন, ইন্টারন্যাশনাল এবং ভেতরে যে সুবিধাভোগী যে চক্রটা, এমনকি আমলাতন্ত্রের মধ্যে সেই চক্রটা আছে, যারা আমাদের এসটিপিতে যে প্রস্তাবনাগুলো প্রাধিকার ছিল সেটাকে পেছনে রেখে তারা কিন্তু মেগা প্রকল্পগুলো আমাদের রাজনীতিবিদদের টেবিলে দিয়ে দিয়েছে। তাহলে এই যে একটা নেক্সাস, এই নেক্সাসটা ভাঙতে গেলে প্রো পিপল যারা কথা বলেন, এই যে আজকে আপনি আলোচনা সভাতে যাদেরকে ডেকেছেন, তারা কিন্তু এই যে সহজ কথা, এগুলোর মধ্যে কিন্তু অনেক জটিলতা নাই, এগুলো করাটাও সহজ সাধ্য, কিন্তু এই সহজ কথাগুলো এতদিন ধরে আগের সরকার শুনেনি। তা আমরা দাবি করব এই যে বর্তমান যে সরকার, তারা কিন্তু একটা কথা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরেছে, গত সরকারের বিভিন্ন উচ্চাভিলাষী প্রকল্পের কারণে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। তাহলে এখন যেন আমরা আগের মতো ভুল না করি, বরঞ্চ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, বিশেষ করে আমরা যে পরিবহন অধিকারটা হচ্ছে নাগরিক মৌলিক অধিকারের মতো, তাহলে আপনি মানুষকে এটা দেওয়াটা আপনার একটা কম্পালসারি, একটা কম্পালশন আছে। তাহলে সেই কম্পালশনের জায়গা থেকে প্রয়োজন হলে সাবসিডি দেওয়া, আর বাংলাদেশের মতো জায়গায় সাবসিডি দেওয়ার প্রয়োজনও পড়বে না, কেননা এত রাইডারশিপ বিশ্বের কোথাও নাই, যার ফলে আপনি যে কোনো একটা সার্ভিস নামান সেটাকে সরকারকে ভর্তুকি দেওয়ার লাগবে না, বরঞ্চ সেই রাইডারশিপটা নিজেই সে সাস্টেনেবল। তাহলে এই মডেলগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের যে বর্তমান যে ঢাকার যে ডিজিটাল প্ল্যানও কিন্তু এই ধরনের সার্ভিসগুলোকে প্রাধিকার দেওয়ার কথা বলা আছে। পাশাপাশি আমাদের হাঁটার ব্যবস্থাগুলোকে ভালো করা, গণপরিবহন ভালো করা, এগুলো করলে একটা দৃশ্যমান পরিবর্তন সম্ভব, এবং সেটার জন্য অনেক বড় সময় না, কিন্তু সেখানে কোথাও কোথাও নিয়ন্ত্রণটা লাগবে। কিন্তু সেই নিয়ন্ত্রণটা তখনই করা যাবে যখন আপনি একটা বিকল্প দিতে পারছেন, যে কোনো মানুষের জন্য বিকল্প বিকল্পের কথাটাই বলছি। সেটা তো আসলে আমরা বুঝতে পারছি না বিকল্পটা আসলে কখন কোথায় কিভাবে হবে। ধন্যবাদ আপনাকে জনাব ইলিয়াস কাঞ্চন। গবেষণা বলছে 92% বাস কোম্পানির মালিক রাজনীতির সঙ্গে যুক্ত এবং 80% বাস মালিক ক্ষমতাসীন দলের নেতা। এই যদি হয় অবস্থা, তাহলে গণপরিবহনের চেহারা বদলাবে কিভাবে? গবেষণায় উঠে এসেছে 92% বাস কোম্পানির মালিক রাজনীতির সঙ্গে যুক্ত এবং 80% বাস মালিক ক্ষমতাসীন দলের নেতা। তাহলে গণপরিবহনের চেহারা বদলাবে কিভাবে? এই অবস্থায় তো দেখে আসছে 32 বছর ধরে, এবং এটাই চলতেছে। এবং এই যে আমরা তো সংস্কারের জন্যই, মানে আমরা তো অনেক সংস্কার করছি এখন, সংস্কারের কথা বলছি, আমরা কিন্তু এই খাতে এই সংস্কারটা কিভাবে হবে? আমরা কিন্তু আশা করেছিলাম যে অন্যান্য জায়গায় যেরকম কমিশন গঠন করা হয়েছিল, আমরা অন্তত ভেবেছিলাম, বিশেষ করে আমি ভেবেছিলাম যে গণপরিবহনের জন্য একটা কমিশন গঠন করা হবে। কারণ এই পরিবহন যে জিনিসটি আছে সেইটি কিন্তু মানুষকে প্রতিনিয়তই কিন্তু সড়কের মধ্যে কষ্ট দিচ্ছে, মৃত্যু ঘটছে, আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, এবং এই সংখ্যাটি কিন্তু এতটা পরিমাণে যে একটি দেশে যুদ্ধে কিন্তু এত মানুষ মারা যায় না যত মানুষ আমাদের দেশে, এবং যত মানুষ আহত হয়। এই যে রাইট, গত আপনার 2022-এর যে রিপোর্ট,
সেটা হলো 31,000 লোক বাংলাদেশের সড়ক ক্র্যাশে আপনার মারা যায়। তো এই যে 31,000 লোক, তো সেই সংখ্যাটা তো আপনি এরকমভাবে যেটাকে মানে আপনার প্রায়োরিটি দেওয়ার দরকার, সেইভাবে কি কেউ কি দিয়েছে? কেউ দেয় না। এখন বর্তমানে কি কেউ দিচ্ছে? আমার কাছে কথা হলো এখানে, আমার দুঃখটা হলো এখানে যে আমাদের যে স্বপ্ন, বিশেষ করে আমি যে স্বপ্ন দেখেছিলাম যে 32টা বছর ধরে আমি ওই শাসকদের কাছে এতবার গিয়েছি, এত কথা বলেছি, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বহু কিছু বলেছে, কিন্তু কোনো কাজ আসে না। কিন্তু তো সেই কাজটা অন্তত আমি অন্তত ভেবেছিলাম যে এই পরিবর্তনের যে সরকারটি যেটি আসছে সেই সরকারের মাধ্যমে আর কিছু না হোক আমি অন্তত সড়কের এই জায়গাটাকে আমরা অন্তত ঠিক করতে পারবো। কিন্তু আপনারা বলেন আপনি যে এই যে 4 মাস হতে যাচ্ছে, আমরা কি আসলে কি কোনো পরিবর্তন এখানে কি আনতে পেরেছি? আনার জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? সেরকম কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এই যে আপনার এখানে যে আলোচনাটা হলো যে একটা কোম্পানির মাধ্যমে আনা, এটি আপনার বলেন যে সেই আজকের থেকে প্রায় 12-13 বছর আগে আনিস সাহেব আমাদের যে মানে একটা দিয়েছিল, প্ল্যান দিয়েছিল আপনার রেশনালাইজ এবং ফ্র্যাঞ্চাইজের সিস্টেমটা, সেটিও তো এখনো পর্যন্ত কোনো কিছুই হয় না কিন্তু। এবং এটা নিয়ে কয়েকটা মিটিং এখানে হয়েছে, এরপরে কিন্তু আর কোনো কিছু কিন্তু দেখছি না কিন্তু গণপরিবহন। আরেকটি কথা যে আমাদের এই যে আমার মেয়ের বয়সী ও যে কথাটি বললো যে গণপরিবহনে নারী বান্ধব যে জিনিসটা, নারী বান্ধব এবং এই যে বললো যে আইসা বৈশা পরে পুরুষরা বৈশা থাকে, ওই জায়গা কিন্তু এর আগে আমি মানে আগে দেখতাম যে ওই জায়গায় লেখা থাকতো যে এটা মহিলা আসন, এরকম লেখা থাকতো। এখন তো সেই লেখাটাকা থাকে না। তো লেখা যেখানে থাকে না সেখানে তো আপনার গিয়ে নির্দিষ্ট করে আপনি বলতেও পারছেন না যে ও তো আইসা তার অধিকার মানে প্রতিষ্ঠা করতে পারছে না। সেখানে তো লেখা নাই যে এখানে আমার এই সিট, আপনি একটু উঠেন আমি বসবো, এই কথাটিও কিন্তু বলতে পারছে না কিন্তু। তো এই যে বিষয়গুলো নাই, তো সেই জায়গায় এবং 2018 সালে আপনার যে র্যাপিড ট্রানজিট যে বাস যেটা সিস্টেম, যেটা এখনো পর্যন্ত চালু হয় নাই, সেইটা কিন্তু 2018 সালে শুরু হয়েছিল। আমি সেই মিটিংয়ে কিন্তু আমি ছিলাম, কিন্তু আমি কিন্তু এখানে একটা অবজেকশন দিয়ে রেখেছিলাম। কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা সাস্টেনেবল কতদিন পর্যন্ত, আপনি এই সুফল আমরা কতদিন পর্যন্ত ভোগ করব। ওনারা আমাকে বলেছিল যে 2038 সাল পর্যন্ত আপনারা এই সুবিধাটা ভোগ করতে পারবেন। তো আজকে 2024 সাল পর্যন্ত এটা তো চালুই হলো না। তো 38 সালের মধ্যে আমার এই মানে এই সেবাটা পেয়ে আমি কিন্তু এটা স্যাটিসফাইড হওয়ার কথা ছিল। তো এটা বানাতেই যদি এত সময়, এত বছর যদি চলে যায়, তারপরে এখন 2038 সালে গিয়ে পরে দিয়ে কিন্তু এর সেবা আপনি পাবেন না কিন্তু। কারণ ঢাকার যে পরিমাণে যেভাবে মানে গাড়ি ঘোড়া বাড়ে সেই তুলনায় কিন্তু তখন কিন্তু এই সেবাটা কিন্তু আপনার কিন্তু কোনো কাজে আসবে না কিন্তু। তো যে কারণের জন্য আমি বলেছিলাম যে সারা পৃথিবীতে এক একটা প্রকল্প নেওয়া হয় 100 বছর 200 বছরের প্ল্যান মাথায় করে নেওয়া হয়। আপনি 38 বছরের জন্য কেন এই প্ল্যানটা কেন নিচ্ছেন? কেন আমার টাকা, আমার দেশের টাকা নষ্ট হবে? আমি কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট আমি দিয়েছিলাম কিন্তু। তো এইগুলো কিছুই কিন্তু হয় না। তো আজকে আমি আসলে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে চাচ্ছি যে এই পরিবহন সেক্টরটাকে আসলে আমাদের যে এই এন্ট্রিম গভর্নমেন্ট যারা আছে তারাও কিন্তু সেইভাবে কিন্তু জিনিসটাকে দেখছে না কিন্তু, এবং দেখছে না বলেই কিন্তু যে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কিন্তু কোনো কাজ তারা হাতে নিচ্ছে না। এবং আমার যেটা মনে হয় যে যিনি আমাদের সড়কের উপদেষ্টা হয়েছেন তার বোধহয় আমার যেটা আমি এর আগেও বলেছি যে ওনার আসলে উনি বুঝতে পারছেন কিনা এখানে কি করা দরকার, কি করা উচিত, এটা উনি বুঝেন কিনা সেটাও একটা বিষয় আছে। এবং আসলে যদি বুঝতেন তাহলে কিন্তু গণপরিবহন যে বিষয়টি সাবসিডি দিয়েই কিন্তু চালানো হয়। কিন্তু সাবসিডিটা এর জন্য দেওয়া হয় যে এইখানে যানজটের জন্য কিংবা সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি মানুষের হয় সেটা যদি আপনার একটা উন্নত গণপরিবহন কিংবা একটা সিস্টেমের মধ্যে যদি আপনার সড়ক ব্যবহার করতে পারেন তাহলে যে টাকা সাশ্রয় হবে, যে টাকা আপনি ভর্তুকি দিচ্ছেন তার চেয়ে অনেক অনেক বেশি গুণের টাকা কিন্তু আপনার সাশ্রয় হবে। আমরা দেখেছি আপনার বিআরটি প্রকল্প কিন্তু কোনোভাবে জোড়াতালি দিয়ে এই 30শে ডিসেম্বরের মধ্যে চালু করে একটি ব্যবস্থা করা হয়েছে এবং সেটা বিআরটিসি বাসকে দিয়ে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আমি আসবো। ধন্যবাদ আপনাকে জনাব সাইফুন নেওয়াজ। রাজধানী ঢাকাকে
লক্কর ঝক্কর বাস মুক্ত করতে করণীয় কি বলে আপনি মনে করেন? মানে কি করা উচিত এই এই মুহূর্তে? কারণ আমরা কিন্তু অনেক রকম সংস্কারের কথা শুনেছি, অনেক রকম সংস্কার দেখেছি, কিন্তু আসলে কোনো কাজ হয়নি। এখানে একটি বিষয় নিয়ে আমরা বারংবার আলোচনা করেছি, সেটা হলো ছোট গাড়ি ঢাকা থেকে সরাতে হবে। এই যে ব্যাটারি, এই যে বিভিন্ন রকমের যে গাড়িগুলো, সেগুলোকে কিন্তু আপনার রাস্তায় রাখা যাবে না। রাস্তায় যদি এইসব রেখে বড় বাস চালানো দেওয়া হয়, কোনো লাভ হবে না। আমরা যদি লন্ডন শহরের দিকে তাকাই, আমরা যেন লন্ডন শহর কিন্তু অন্যতম ঘনবসতিপূর্ণ এবং যার অত্যন্ত চিকন এবং ছোট ছোট রোড, সেখানে কিন্তু একমাত্র দোতলা বাস ছাড়া আর কোনো বাস নেই। আপনারা খেয়াল করে দেখবেন, গণপরিবহনের জন্য দোতলা বাস আমরা আজকে থেকে 50 বছর আগেও দেখেছি, এখনো সেটা চলছে, এবং সেকেন্ড মেনটেন করে পার সেকেন্ড মানুষ অলরেডি বাস দেখে তারা জানে কখন কয়টা বাজে। এই উদাহরণ কিন্তু তৈরি আছে সেখানে। এমন কিন্তু পার্শ্ববর্তী কলকাতা শহরও অতি অল্প সময়ে তারা কিন্তু সকল রিক্সা টাঙ্গা সবকিছু উঠিয়ে দিয়ে শুধু বাস সার্ভিস এবং ট্যাক্সি দিয়ে তারা সুন্দর একটি জায়গায় নিয়ে এসছে। তো আমাদের লক্ষ্য চক্কর বাস মুক্ত করতে করণীয় কি বলে আপনি মনে করেন? আচ্ছা, এই যে আপনি আপনার কথাতে দুই একটা উদাহরণ দিয়েছেন, তার মানে এটা বোঝা যাচ্ছে যে লক্ষ্যচক্কর বাস তোলা বা বাস সিস্টেমটাকে ভালো করাটা কোনো রকেট সায়েন্স না। আসলে এটা কিন্তু মানে এটার জন্য প্রয়োজন হচ্ছে আমি চাই কিনা। এখন প্রথম পার্টে আমি আলোচনা করেছিলাম রাস্তার বা আমার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ইস্যুগুলো নিয়ে। আর দুটো বিষয় যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমার মানে আমরা বাস সিস্টেমটাকে সাস্টেনেবল করতে পারবো। ধরেন আমাদের এখানে যেটা হচ্ছে যে বাস যত, যদি আমি ধরি যে ঢাকা শহরে এখন 3000 বাস চলে, আপনি খেয়াল করে দেখবেন 3000 বাসের জন্য অন্তত 2 থেকে 2500 মালিক রয়েছে। অর্থাৎ কোনো মালিকের একটা বাস, কোনো মালিকের 2টা বাস, কোনো মালিকের 10টা বাস। তো ফলে এখন যখন স্টেক যখন কম, কারো স্টেক কম হলে তাকে নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট। বা সেই জায়গাটা যদি এমন হতো যে আমার 2000টা বাস হচ্ছে একজন মালিকের বা 1000টা বাস হচ্ছে একজন মালিকের, তাহলে ঢাকা শহরে যদি 3000 বাস হয় আপনি মালিক খুঁজে পাবেন 4-5 জন। তখন কিন্তু দেখা যাবে যে আমরা নিয়ন্ত্রণটা করতে পারবো খুব ভালোভাবে, যেটা কিনা আমরা অনেক এক্সাম্পল রয়েছে আমাদের মোবাইল ফোন অপারেটরগুলো দেখেন, আমাদের এত গ্রাহক এত মানুষ আমরা, কিন্তু মোবাইল ফোন অপারেটর কিন্তু লক্ষ লক্ষ না, মাত্র 2-4টা কোম্পানিকে কিন্তু সরকার কন্ট্রোল করে কিন্তু চাইলে সেবাটা ভালো করছে। তো সেই জায়গাতে সেই ঠিক সেম কনসেপ্টটা কিন্তু আমি গণপরিবহনের ক্ষেত্রে আমাদের নিয়ে আসতে হবে। এখন গণপরিবহনের ক্ষেত্রে নিয়ে আসার ক্ষেত্রে যেটাকে আমরা সায়েন্টিফিক্যালি নামটা বলি বাস রুট ফ্র্যাঞ্চাইজি করা। পুরো পৃথিবীতে বড় বড় শহরগুলোতে একটা মাত্র কোম্পানি থাকে, তো আমাদের এখানে কিন্তু সেটা নেই। এখন বাস রুট ফ্র্যাঞ্চাইজি কিন্তু আমরা করার চেষ্টা করেছি এবং সেটা ব্যর্থ হয়েছে খুব সাকসেসফুলি। কেন হয়েছে? কারণ হচ্ছে যে আমি কনসেপ্টটা এনেছি যে আসলে একটা মালিককে দিব, কিন্তু একটা মালিককে দেওয়ার পরে বা একটা কোম্পানির আন্ডার সবাইকে নিয়ে আসবো, কিন্তু এরপরে আমার রাস্তায় যদি আমার অন্য কোম্পানি বাস রেখে দিই, রাস্তায় যদি আমি আরও অন্যান্য গাড়ি রেখে দিই, এনক্রোচমেন্ট রেখে দিই, কৃষির মধ্যে কিন্তু সেটা ডিটোরিয়েট করবে। এখন কথা হচ্ছে সেই জায়গা থেকে আমরা কিছু লেসন লার্ন নিয়ে আমরা দ্বিতীয়বার কিন্তু রিসেন্টলি আবার এটাকে চালু করার চেষ্টা হয়েছে। তো রিসেন্টলি চালু করার যে প্রচেষ্টাটা শুরু হচ্ছে, তার আগে আমার কাছে মনে হয় গতবার কেন ব্যর্থ হয়েছে আমরা এইখানে বসে আলোচনা করেছি, বাট যারা আসলে কাজটা শুরু করেছিল তারা কি একবারও কি এটাকে মানে তারা কি জবাবদিহিতা করেছে যে আসলে গতবার আমার এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে মোটা দাগে 10টা কারণে, 10টা কারণ থেকে সে হয়তো এবার 6টা বা 7টা কারণকে অ্যাড্রেস করেছে যাতে সাস্টেনেবল হয়। সেটা খুব জরুরি। কেন ব্যর্থ হলাম প্রথমে, দ্বিতীয়বার, এবং দেন হচ্ছে আমি এখন চালু করার ক্ষেত্রে আমাকে গতবারের ভুলগুলো করা যাবে না। যেমন আমি যদি একটা রুট বা একটা রুটে একটা মাত্র কোম্পানিকে দেই, বা হচ্ছে যারা এখন আছে তাদেরকে নিয়ে বাধ্য করে একটা মাত্র আমব্রেলাতে করে তারপর আবেদন করা, তাহলে দেখা যাবে যে আমাকে মালিকরা সেটা করবে। আমার কর্তৃপক্ষ হিসেবে দায়িত্বটা হচ্ছে যাতে তাকে একটা ব্যবসার পরিবেশ দিয়ে দেওয়া, অর্থাৎ যাতে অন্য কোনো বাস না থাকে, যাতে এখানে রিক্সার মতো স্লো মুভিং ভেহিকেলগুলো যাতে না থাকে, যাতে এখানে বাস স্টপেজগুলো ভালো হয়, বাস স্টপেজ তৈরি করার পর যাতে ওখানে আবার পানের দোকান, তারপরে হচ্ছে যে কনফেকশনারি দোকান যাতে বসে না যায়, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে, যেটা কর্তৃপক্ষের দায়িত্ব। কারণ আমাকে তো পরিবেশটা দিতে হবে ইনভেস্টারকে। আমার ইনভেস্টার এসেছে বিজনেস করার জন্য, আমি যদি ব্যবসায়ীকে লাভ দেখাতে পারি ব্যবসায়ীরা আসবেই, বাট আমরা যেটা করছি আমরা তাকে কোনো প্রফিট তার সামনে তুলে ধরতে পারছি না। 1, 2 হচ্ছে চালক একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যদি বাসের চালকদের দেখেন, একটা প্রফেশনালিজম ভাব আছে, কেন তাদের একটা ড্রেস ইউনিফর্ম রয়েছে, তাদের একটা ভালো হাই স্যালারি রয়েছে। বাট আমাদের এখানে আমার কাছে মনে হয় আমরা আমাদের চালকদেরকে কিন্তু সিস্টেমেটিক্যালি বলে দিচ্ছি তুমি প্রতিযোগিতা করো। এখন মানে অসুস্থ একটা পরিবেশ রেখে দিয়েছি। কেন? কারণ সে দেখছে যে যদি আরেকজনকে আটকাতে না পারি যাত্রী পাবো না। তার অনেক আনসিন, অনেক
তাকে চাঁদা দিতে হয়, তারপর হচ্ছে অনেক খরচ রয়েছে তার, এই ব্যাপারগুলোকে তাকে মুক্তি দিতে হবে এবং তাকে ভালো একটা বেতন কাঠামোর আওতায় আনতে হবে, ভালো বেতন। আপনি দেখেন শ্রম আইন কিন্তু শ্রমিকদের জন্য বাস্তবায়িত হচ্ছে না। তো শ্রমিকদের বলতে বোঝাচ্ছে বাসে যারা শ্রমিক রয়েছে, বাসের চালক এবং যে হেল্পার রয়েছে, তারা হচ্ছে শুধুমাত্র আজকের দিনের জন্য কাজ করছে, কালকে সে কাজ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, এবং কালকে দিনে কাজ না করলে তো ইনকামটাও নাই। বাট চালককে যদি আমি একটা ট্রিপ ভিত্তিক না করে যদি একটা ভালো স্যালারি সিস্টেম মান্থলি বা হচ্ছে যে বাই-উইকলি আমরা যদি করতে পারি, দেখা যাবে যে তার ভিতরে সে কিন্তু তখন আর প্রতিযোগিতার দিকে যাবে না। সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আমি ভালো ইনফ্রাস্ট্রাকচার দিব, আমি ভালো পরিবেশ দিব, আমার যিনি চালক রয়েছে তার ভিতর তাকেও কিন্তু আমাকে একটা সিকিউর করতে হবে তাকে, যে সে ও প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নাই, কারণ তার জন্য ভালো একটা হ্যান্ডসাম স্যালারি ওয়েট করছে। তার দরকারটা শুধু হচ্ছে মানে এই ডিসিপ্লিনটা মেনে চলা। কর্তৃপক্ষ কিন্তু রুলস তৈরি করবে, কর্তৃপক্ষ কিছু ফ্যাসিলিটি দিবে এবং কেউ রুলস ভায়োলেশন করছে কিনা সেটাকে সে অ্যাড্রেস করবে। তো সেই জায়গা থেকে কর্তৃপক্ষের জন্য কিন্তু এইটাকে মেনটেন করাটা খুব সহজ। দেন হচ্ছে যে আমি যখন চালক ভালো পেয়ে যাব, আমি যখন ইনফ্রাস্ট্রাকচার ভালো পাবো, কোম্পানিগুলো যখন আসবে, আপনি নিশ্চিত থাকেন যে আমরা বড় বড় ইনভেস্টার পাবো এবং সাকসেসফুলি রান করতে পারবো। কারণ এত চাহিদা রয়েছে আমার যাত্রীদের, সেই জায়গাতে শুধুমাত্র পরিবেশের অভাবে কিন্তু আমরা আসলে আনতে পারছি না। পাশাপাশি যানজটের আরও যে কারণগুলো রয়েছে, আমাকে পথচারীদেরকে ফুটপাতটা ফেরত দিতে হবে, যাতে কিনা আমার পথচারীরা আবার হাত তুলে বাসকে থামিয়ে বা হচ্ছে যে আমাকে ওই বাসের সামনে দিয়ে পারাপার হওয়াটা বন্ধ করে। এবং ডেফিনেটলি সব কিছু দেওয়ার পর অবশ্যই কঠিন হতে হবে, কারণ এখন আমি কঠিন হতে পারছি না, কারণ তাকে হয়তো আমি ফ্যাসিলিটি দিয়ে নিই, বাট আমি তাকে সমস্ত ফ্যাসিলিটি দিব, তারপর আমাকে এনফোর্সমেন্ট অথরিটিকে কঠিন হতে হবে যেন সবাই রুলস মানছে কিনা সেটা নিশ্চিত করা। আমরা তো বিভিন্ন খাতে সংস্কারের মানে সংস্কার করছি কিংবা সংস্কারের পদক্ষেপ নিচ্ছি, কিন্তু এই পরিবহন খাতে মানে গণপরিবহন ব্যবস্থায় সংস্কার আনার উদ্যোগটা আমরা দেখছি না কেন? কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে এই গণপরিবহন খাতে সংস্কার আনার ক্ষেত্রে? প্রথমেই দরকার গণপরিবহনকে আমি বিশৃঙ্খলিত চাই কিনা সেটা সরকারের সিদ্ধান্ত নিতে হবে, কারণ যিনি ব্যবসায়ী তিনি কিন্তু যেনতেনভাবে তার প্রফিটটা আনতে চাবে, বাট সরকার হিসাবে কর্তৃপক্ষ হিসাবে আমার দায়িত্বটা হচ্ছে প্রফিট সে ডেফিনেটলি করবে, এটা 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 কর্তৃপক্ষের দায়িত্ব তাকে একটা সুন্দর প্রফিটের সিস্টেম দেওয়া, কিন্তু ডেফিনেটলি রুলসের মাধ্যমে যেন সে থাকে সেটা নিশ্চিত করা। তাই গণপরিবহন ব্যবস্থাকে যদি আমার সাজাতে হয়, আমাকে ডেফিনেটলি একটা গাইডলাইন লাগবে আমার, যে আমি কীভাবে আনতে চাই। আমি যদি একইভাবে একই তোড়ে আমি ছোট গাড়িকে বাড়তে দিব, একই তোড়ে আমি আবার বাসকে নামাতে চাবো, এটা হবে না। একইভাবে দেখেন আমি ওই ব্যাটারিচালিত রিক্সাকে আনতে দিব রাস্তায়, আমি বলবো যে কেউ তৈরি করতে পারবে ব্যাটারিচালিত রিক্সা, যে কেউ আসলে এই রিক্সা নিয়ে আমার মূল সড়কে বাসের রুটে চলে আসতে পারবে, তাহলে হবে না। কিন্তু পাশাপাশি আমাকে চেইন রাখতে হবে একটা। দেখেন ট্রান্সপোর্ট একটা চেইন সিস্টেম। আমি বাসা থেকে বের হয়ে আমার গলি রাস্তা পর্যন্ত হয়তো রিক্সা নিয়ে যেতে পারবো, বাট রিক্সা গলি রাস্তায় উঠবে না। এরপরে হয়তো আমি বাসে করে যাব মেট্রো স্টেশনে, মেট্রো স্টেশন থেকে আমি এবার আমার গন্তব্যে চলে যাব, নামার সময় ঠিক একই চেইন মেনটেন করে আমি বাসায় ফেরত আসবো। বাট আমাদের এখানে হচ্ছে সবাই সব কিছু যাত্রী, সিএনজিও কিন্তু চলে যাচ্ছে বাস রুট ব্যবহার করে আমার ডেস্টিনেশনে, বাসও যাচ্ছে, মেট্রোও আছে। তো এইভাবে কিন্তু একটা সিস্টেম রান করে না। আমাকে ডেফিনেটলি যদি আমি এই চাহিদার ভিত্তিতে যদি আমি সিস্টেমটাকে চেইনটাকে ঠিক করতে পারি গণপরিবহনের, তাহলে আমি মনে করি যে এটা একটা সাস্টেনেবল একটা সলিউশনের দিকে যেতে পারবো। সংস্কারের ক্ষেত্রে যেটা বললেন যে আসলে করা হচ্ছে কিনা, আমি বলবো করা হয়নি। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আলী নাসের খান, নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দিতে একটি স্বস্তিদায়ক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপায় কি, সংক্ষেপে যদি বলেন। দেখুন, আমি যদি স্বল্পমেয়াদী একটি ব্যবস্থার কথা বলি বা একটা দীর্ঘমেয়াদী, ঢাকা ফাংশনাল না, এটা বলা হয় যে বসবাসের অযোগ্য একটা নগরী অনেক প্যারামিটারে, সেটি যেমন গণপরিবহন ব্যবস্থা এবং লিভেবল একটা সিটির জন্য যে অন্যান্য সুবিধা থাকা উচিত ওই বিবেচনায়। তো আমরা উন্নত দেশগুলোতে দেখেছি এবং বাংলাদেশের ক্ষেত্রে কথা উঠেছে যে আমাদের যে রাজধানী যে ঢাকা, তার সাথে যারা শহরতলি ঢাকার বাইরে যে অন্যান্য শহরগুলো কানেক্টিভিটি তৈরি করা, বড় যে প্রকল্পগুলো আমরা যে র্যাপিড ট্রানজিটের কথা বলছি এবং অন্যান্য যে সুযোগ সুবিধার কথা বলছি, সেটি মূলত এই রাজধানী শহরের সাথে অন্যান্য এলাকা যদি যুক্ত করা থাকতো তাহলে আমাদের যাত্রী সংখ্যাও কমতো। পাশাপাশি আমাদের এই শহরটা, এই দেশটা কিন্তু নদীমাতৃক, ঢাকার আশপাশ ঘিরে অনেক নদী রয়েছে। আমরা এমনও দেখেছি যে আগে ওয়াটার বাসের সিস্টেম ছিল, হাতির জেলে খুব এটি চমৎকারভাবে কাজ করছে এবং সদরঘাট থেকে ওদিক দিয়ে মোহাম্মদপুরে এটা বিশাল রুট রয়েছে, সেটি যদি পুনর্বার চালু করা যায়
সেটি একটা ভালো ব্যবস্থা। আর আমরা মনে করছি গণপরিবহন ঘিরে যে কালচার সেটিরও পরিবর্তন করা প্রয়োজন। কারণ যত্রতত্র গাড়ি পার্ক করা এবং অন্যান্য যে সমস্যা, এগুলোর জন্য যেভাবে জন প্রচারণা যেমন দরকার, পাশাপাশি যে আইনটি হয়েছে এটির প্রয়োগও কিন্তু ঘটানো দরকার। আমি একটু নোক্তা দিয়ে রাখছি, 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা মাঠে নেমেছিল এবং একটি মিল দেখবেন, সেটিও কিন্তু 29 জুলাই শুরু। ঢাকার একটি কলেজে 2জন শিক্ষার্থী নিহত হবার মধ্য দিয়ে এটি কিন্তু এই সপ্তাহব্যাপী চলে, পরবর্তী মাসের আগস্টের 8 থেকে 9 তারিখ পর্যন্ত। এবং 9 দফা দাবিও সেখানে ছিল, যে সড়ককে নিরাপদ করা এবং যারা হত্যা করেছে ইন্টারন্যাশনালি তাদের শাস্তির মধ্যে নিয়ে আসা, এবং আরও গণসম্পৃক্ত দাবি দেওয়া সেখানে ছিল। এবং ছাত্ররা কিন্তু সেখানে দেখিয়েছিল যে ঢাকা শহরকে খুব পারফেক্টলি ম্যানেজ করা যায়, ট্রাফিক সিস্টেমকে ম্যানেজ করা যায়, যে এমার্জেন্সি যে লেন সেটি নিশ্চিত করা যায়, এবং গাড়ির যে অ্যাভারেজ গতি সেটি বাড়ানো যায়, এবং রাষ্ট্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদি সরকার উদ্যোগী হয়, আমাদের নাগরিক সমাজ থেকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা রয়েছেন, নিরাপদ সড়কের যারা আন্দোলন করছেন, যারা স্টেক হোল্ডার, যারা বাস মালিক এবং এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট, যদি আমরা একটি সমন্বিত উদ্যোগ নিতে পারি শর্ট টার্মে এবং লং টার্মে, আমরা মনে করছি এটি সমাধান করা সম্ভব। আমি আবারও বলে রাখছি, শুধুমাত্র এই শহরকে আয় রোজগারের জায়গা না বানিয়ে এই শহরের যে অ্যামিনিটিসগুলো রয়েছে তা যদি আমরা গ্রামে বা শহরতলিতে ঢাকার সাথে যুক্ত যে জেলাগুলোতে সেদিকে যদি আমরা এটা বাড়াতে পারি, আমরা মনে করছি যে ঢাকা শহরে চাপ কমবে। এবং যেটি পরিসংখ্যান বলছে, ঢাকা শহরে 4,500-এর মতো বাস রয়েছে, নিবন্ধিত কাগজে কলমে রয়েছে 7,000-এর মতো। এটিকে রিপ্লেস করে আমাদের যারা বক্তা এখানে উপস্থিত আছেন তারা বলেছেন যে মানসম্মত যাতে বাস নিয়ে আসা হয়। আগের লক্কর ঝক্কর বাস যদি চলে, যেখানে নোংরা, পচা, দুর্গন্ধ, যেখানে কন্ডাক্টর এবং বাসের যিনি চালক তিনি খারাপ ব্যবহার করেন, এবং নারী যাত্রী যারা রয়েছেন, যারা বয়স্ক বা শিশুদের জন্য এটা উপযোগী না, এগুলোর আসলে পরিবর্তন দরকার। তা না হলে এই গণপরিবহনের দিকে মানুষ না ঝুঁকে, যেমন ধরুন একজন সচ্ছল বা ধনী বা মধ্যবিত্ত মানুষ, তিনি কেন বাসে উঠবেন একটা সিএনজি বা মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি না নিয়ে? আমরা যদি সেই দিকে দৃষ্টিপাত না করি, যদি এটা কোয়ালিটি এনহ্যান্স না করি, আমাদের দেশে যেটি সমস্যা যে সব কিছু আছে কিন্তু সেটির কোয়ালিটি নাই। আমরা যে কমফোর্টের কথাও এসছে, মিনিমাম কমফোর্ট তো চাই, যে গ্রীষ্মের তপ্ত দুপুরে আপনি বাসে চড়বেন কিনা, না আপনার রোজগারের টাকা ব্যয় করে আপনার সঞ্চয় যেটি হতে পারতো সেটি ব্যয় করে আপনি তার চেয়ে প্রায় কিছু ক্ষেত্রে 10-15 গুণ ব্যয় করে সিএনজিতে বা ট্যাক্সিতে বা অন্যান্য জায়গায় যাচ্ছেন। তো মোদ্দাকথা হচ্ছে যে একটি শর্ট টার্ম পরিকল্পনার মধ্য দিয়ে যে যাতে ট্রাফিকে একটি শৃঙ্খলা নিয়ে আসা যায়। এবং জুলাই অগাস্ট বিপ্লবের গণঅভ্যুত্থান পরে যেটি হয়েছে, পুলিশের প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল, সেটি যেহেতু এই ট্রাফিক পুলিশেরই পার্ট, তাকে এখন মানুষ হত্যাকারী হিসেবে বিবেচনা করে। জনগণ যেহেতু এম্পাওয়ার্ড হয়েছে এই রক্তস্রোতের অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমি একটি আচরণ দেখতে পাচ্ছি যে পুলিশকে তোয়াক্কা না করা বা থোড়াই কেয়ার করা, সেটি যেমন গাড়ি চালকদের মধ্যে রয়েছে, যাত্রীদের মধ্যে রয়েছে। তো এই শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্যে আমরা মনে করছি যে পুলিশ সংস্কারের কমিশনে সেখানে নিশ্চয়ই ট্রাফিক পুলিশের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব আসবে। এটা যাতে একটা হলিস্টিক অ্যাপ্রোচে খুব প্র্যাকটিক্যালি ম্যানেজ করা হয়, যাতে রাস্তার সাথে জড়িত এবং গণপরিবহনের সাথে জড়িত যে ধরনের দুর্নীতির খাতগুলো রয়েছে সেটি অপসারণ করা হয়। আমি আবারও একটু বলে রাখছি, আমরা কিন্তু রেজিমে দেখেছি গত 15 বছর বা তারও আগে, আপনি আর যদি ঢাকার রাস্তায় যারা আমরা চলাচল করি, যে এটি হচ্ছে অমুক সার্জেন্টের গাড়ি, এটি হচ্ছে অমুক ক্ষমতাসীন দলের নেতার গাড়ি, এই যে ব্যবস্থায় দুর্বৃত্তায়ন, এটি কিন্তু দূরীভূত করতে হবে। দূরীভূত করলে পরে আমরা মনে করছি চালকটা একটা শৃঙ্খলায় ফিরবে, এবং আমরা যারা প্রতিদিন এই গণপরিবহন ব্যবহার করছি আমরা অনেক বেশি দায়িত্বশীল হব। আমরা যদি ওভারঅল এই ধরনের একটা সক্ষতার মধ্য দিয়ে আমরা এখানে সব ধরনের স্টেক হোল্ডারকে যুক্ত করে একটি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আগাই, আমরা মনে করছি ঢাকা শহরকে আরেকটু বসবাসযোগ্য করা যাবে। ধন্যবাদ আপনাকে। শাইনুসমি, বিগত সরকার 2,62,000 কোটি টাকা ব্যয়ে 2030 সালের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় 6টি মেট্রো লাইন চালুর উদ্যোগ নিয়েছিল, অথচ পুরো রাজধানীতে নতুন বাস এবং এর ব্যবস্থাপনার জন্য মাত্র 2,000 কোটি টাকা প্রয়োজন।
কিন্তু সরকার সেই প্রকল্প বাস্তবায়ন করেনি। কেউ কেউ বলছেন বড় প্রকল্পে বড় দুর্নীতির সুযোগ থাকায় বাসের প্রকল্প বারবার মুখ থুবড়ে পড়েছে এবং সেখানে কিছু বাস মালিকের নিজেদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট ছিল, কারণ তারাই ছিল হলো আমাদের রাজনীতিতে বিভিন্ন দলের বিভিন্ন নেতা। আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখেন, বিগত সালগুলোতে যদি আমরা দেখি, সেটা আপনার কথায়ও আসছে, যেখানে কিন্তু মানে বাস মালিক যারা ছিল বা বাস মালিকের সাথে যারা জড়িত, তারা কিন্তু বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কিন্তু গত রেজিমের যেই সরকার, সেই সরকার দলীয় সাথে কিন্তু আসলে যুক্ত ছিল, যার কারণে কিন্তু তারাই নিয়ন্ত্রণ করতো সমস্ত কিছু। তারাই কিন্তু রুট পারমিট দেয়া, ওয়ে বিল দেয়া বা যাবতীয় যেই ব্যাপারগুলো আছে এই বাসের ক্ষেত্রে, সেই জায়গাগুলো কিন্তু তারাই নিয়ন্ত্রণ করতো এবং তাদের প্রফিট হবে কি হবে না সেই ব্যাপারটাও নিশ্চিত করে দেখা যাচ্ছে। একটি রুটে দেখা যাচ্ছে যে প্রায় আপনার মানে ৩-৪টা বাস একটি রুটেই হচ্ছে যাচ্ছে এবং এটা হচ্ছে প্রতিনিয়ত একটা পাল্লা দিয়ে হচ্ছে যাওয়ার মতো একটা ব্যবস্থা কিন্তু আমরা কিন্তু এই গত রেজিমেও দেখে এসেছি এবং সেটা কিন্তু আমরা এই সময়টাতেও কিন্তু আমরা একইভাবে দেখছি। আমরা হয়তোবা মানে গণ অভ্যুত্থানের পরবর্তী কয়েকদিন হয়তো আমরা যখন বাসে উঠেছি তখন আমরা একটা স্বস্তির নিঃশ্বাস আমরা যেভাবে ফেলতে পারতাম, কিন্তু এই কয়েকদিনের মাথায় এই 5 মাসের মধ্যেই কিন্তু এটা কিন্তু আবারও কিন্তু আরেকটা দলীয় ট্যাগে কিন্তু আসলে পরিণত হচ্ছে, আরেকটা জায়গায় কিন্তু চলে যাচ্ছে, যেই জায়গায় কিন্তু আবারও কিন্তু সেই চাঁদাবাজির মতো জায়গাগুলো কিন্তু এখানে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই এখানে সড়ক পরিবহন এবং এইখানে বিআরটিএ আছে, ডিটিসিএ আছে এবং হচ্ছে পুলিশ ও সড়ক ও জনপদ, এই যে এদের মধ্যে যে সমন্বয় সাধন যে দরকার, এই সমন্বয় সাধনটা আমাদের খুব করে দরকার। কারণ এই সমন্বয় সাধনটা না করার কারণে সিটি কর্পোরেশনের সাথে এবং অন্যান্য জিনিসের সাথে এদের সাথে সমন্বয় সাধন করার না কারণে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে কিন্তু এই যে ভয়াবহ যেই মানে জনদুর্ভোগগুলো বা এই যে গণমাধ্যমে পরিবহনে যেই যানজটগুলো তৈরি হচ্ছে, সেই যানজটগুলো তৈরি হচ্ছে। এবং আরেকটা ব্যাপার একটু বলতে চাই এক্ষেত্রে, যে বিআরটি এর যে চেয়ারম্যান এখানে হয়, তারা কিন্তু কেউই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু দক্ষ না, যে এই ব্যাপারগুলো নিয়ে এক্সপার্ট না। তাই এক্সপার্টদের হাতে কিন্তু আসলে এগুলো ছাড়তে হবে, যে এক্সপার্টদের হাতে ছাড়লে তারা কিন্তু এই রোড ম্যাপগুলো ঘোষণা করতে পারবে এবং কোন রুটে আসলে কোন রুট পারমিট দিলে আসলে সেক্ষেত্রে জনগণের জন্য ভালো হবে এবং এই জায়গাগুলোকে ভিত্তি করে তারা কিভাবে কি করতে পারে, সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে নিশ্চিত করা দরকার আছে এখানে সরকারের। এবং এই ইন্টারিম গভর্নমেন্টকেই আসলে এই জায়গাগুলোকে আরও বেশি সামনে নিয়ে আসা দরকার। কারণ আমরা যদি এখন সংস্কার যদি আমরা হাত না দিতে পারি, তাহলে এর পরবর্তীতে যেই সরকার আসবে, সেই সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু সেই একই কিন্তু সেই লক্কর ঝক্কর গাড়ির কিন্তু যেই আজকের যে সেমিনার বা আমরা সভা যেটা করছি, সেটা হয়তো বা এর পরবর্তীতেও আমাদের করতে হবে। তাই সেটা যদি আমাদের পরবর্তীতে না করতে হয় এখন থেকেই আমাদের, তাহলে এই জায়গাটাকে ঢেলে সাজানোর মতো, যেটা একটু আগেও বললো আর কি, আমিও মনে করি যে এখানে 3-4টা যে রোফেসের মধ্য দিয়ে যে একটা ঘোষণা আসছিল যে 3-4টা কোম্পানির মধ্য দিয়ে কিন্তু সমস্ত বাসগুলোকে একত্রিত করে, হ্যাঁ, তারপরে রুটগুলোকে পারমিট দেয়া, তাহলে সেই জায়গাগুলোতেই আমি মনে করি যে আসলে গুরুত্ব দেওয়া দরকার। এটাকে যদি গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের এই যেই বলি যে আমরা গণবান্ধব পরিবহন যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে আমরা নিশ্চিত করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে জনাব আবু আনাস শুভম। সারা বিশ্বে প্রযুক্তি সুবিধা বিস্তৃত হয়েছে, উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে এআই নির্ভর ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠেছে, কিন্তু আমাদের ট্রাফিক এখনো কন্ট্রোল হচ্ছে হাতের ইশারায়। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা কি খুবই ব্যয়বহুল? রাজধানী ঢাকা সহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আপনার পরামর্শ কি? জি, আসলে এটা মোটেও ততটা ব্যয়বহুল না। ইন রেট্রোস্পেক্ট টু যানজটে প্রতি বছর যে 52,000 কোটি টাকা ব্যয় অপচয় হচ্ছে, সেই তুলনায় আসলে মোটেও ব্যয়বহুল না। তো এক্ষেত্রে আসলে সদিচ্ছাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার আসলে সংস্কারের জন্য অনেক রকম কমিশন করেছেন। তো ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিকটা তো আসলে আমাদের নাগরিকদের নিত্যদিনের সমস্যা, প্রতিদিনই প্রত্যেকটা নাগরিক এটার সাফারার। এটার জন্য অ্যাটলিস্ট একটা সংস্কার কমিশন না হোক, অ্যাটলিস্ট একটা টাস্ক ফোর্স তো করা যেতে পারতো, যে টাস্ক ফোর্সটা অ্যাটলিস্ট তদারকি করতো, মনিটরিং করতো এবং ডেডলাইনের মধ্যে অপটিমাইজ করতো কে কী কাজ করছে। কারণ আমাদের এখানে নগরের এই ট্রাফিক ব্যবস্থাপনার সাথে অনেকগুলো অথরিটি জড়িত, বিআরটিএ, ডিটিসিএ, কিছু ক্ষেত্রে আরএসডি, সিটি কর্পোরেশন,
তারপর বিভিন্ন অর্গানাইজেশন, এই যে সমন্বয়হীনতা অন্যতম একটা বড় কারণ এই যে আমরা নগর পরিবহন সহ ওভারঅল ট্রাফিক ব্যবস্থাপনায় পিছিয়ে পড়ছি। তো এই ক্ষেত্রে এআই বা এই প্রযুক্তির মাধ্যমে এই এনফোর্সমেন্ট যেমন নিশ্চিত করা যাবে, তেমনি ডেটা ড্রিভেন ডিসিশনটা এনশিওর করা যাবে। ডেটা ড্রিভেন ডিসিশনের মাধ্যমে কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলছে রিয়েল টাইম তথ্য যদি আমার কাছে থাকে, সেই তথ্যের ভিত্তিতে আমরা যখন ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমরা রুট অপটিমাইজেশন, কোন রাস্তায় আসলে 3 হুইলার চলতে পারবে বা কোন রাস্তায় নন মোটরাইজড ভেহিকেল চলতে পারবে। দেখুন, নন মোটরাইজড ভেহিকেল একটা অন্যতম একটা বড় প্রবলেম, কারণ হচ্ছে একই শহরে, যেটা আমরা অন্য আলোচকরা বললেন, যে একই শহরে যদি একটা ধীরগতির যানবাহন, পায়ে টানা রিক্সা বা ধীরগতির যানবাহন যদি চলে, আর সেই একই শহরে একই লেনে একই রাস্তায় দ্রুতগতির যানবাহন চলে, তাহলে আসলে অ্যাভারেজ গতি তো কমে যাবে এবং সেই হাই স্পিড ভেহিকেলটা ওই ধীরগতির যানবাহনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। আমরা তো বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছি। তো এখানে আমরা একটা বড় ধরনের বৈষম্য দেখতে পাই যে একই শহরে একই রাস্তায় চলার জন্য রিক্সাকে কোনো ধরনের নিবন্ধন করতে হয় না, কোনো ট্যাক্স দিতে হয় না, তাদের কোনো রেজিস্ট্রেশন নাই, তাদের কোনো ড্রাইভারের কোনো লাইসেন্স নেই, অথচ সেম রাস্তায় চলার জন্য একটা গাড়ি বা বাসকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তাদের প্রতি বছর নবায়ন করতে হচ্ছে, বিপুল অঙ্কের ডিউটি দিয়ে কাস্টমস থেকে খালাস করতে হচ্ছে, কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। তো এই বৈষম্য কেন থাকবে এই বৈষম্যহীন বাংলাদেশে? হয় রিক্সাকেও ট্যাক্স দিতে হবে, তাদেরই নিবন্ধন থাকতে হবে, অথবা কোনো ভেহিকেলকেই সব ভেহিকেলের উপরে ট্যাক্স উঠাই দেওয়া হোক। এই বৈষম্য তো থাকতে পারে না। তো এক্ষেত্রে মানে ঢাকা শহরের চলাচলকারী 15 লক্ষ রিক্সা এবং 5ই আগস্টের পরে আরও নতুন করে 8 লক্ষ রিক্সা ঢুকেছে, যার ফলে ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে 2000 রিক্সা তৈরি হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। 2015 সালে প্রয়াত মেয়র বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নিয়েছিল। তার মৃত্যুর পর মেয়র খোকন, তারপর মেয়র তাপস এবং মেয়র আতিককে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু গত 9 বছরেও প্রকল্পটি বাস্তবায়ন হলো না। এর কারণ কি? রাজধানী ঢাকাকে লক্কর ঝক্কর বাস মুক্ত করতে করণীয় কি? দায়িত্ব কার? অন্তর্বর্তী সরকার আসলে এই বিষয়টিকে কতখানি গুরুত্ব দিচ্ছে? জি, যদিও বলা হয় যে বাস রেশনালাইজেশন প্রকল্প আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক সেটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে 2005 সালের যে এসটিপি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, সেখানে আমাদের বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের কথা বলা হয়েছিল। তাহলে আমরা প্রায় 20 বছরে দাঁড়িয়ে আছি। 2005-এ যেটা প্রস্তাবিত ছিল সেটা 20 বছর পরে আমরা বাস্তবায়ন করতে পারলাম। তাহলে 20 বছর ধরে কেন পারলাম না? কারণ রাষ্ট্রের আগ্রহ ছিল না। রাষ্ট্র কখনোই যে প্রকল্পগুলোতে তেমন একটা টাকা আগ্রহ কিনে থাকা উচিত। আগ্রহ থাকে। আমরা যেটা গত 15 বছরে দেখেছি, উন্নয়ন মানেই হচ্ছে তাদের বড় মেগা প্রকল্প। উন্নয়ন নামে যদি আপনি ব্যবস্থাপনার দিকে আগ্রহ নেই আর কম কম দামি প্রকল্প, যেমন বাস, আপনি যেটা বারবার বলছিলেন যে আমরা যদি 2-3 হাজার বাস কিনতে যান 2-3-4 হাজার টাকা দিয়ে, কিন্তু সারা ঢাকা শহরে আমরা চলতে পারি একটা নেটওয়ার্ক, আমরা সেটা করতে পারতাম। সেটার দিকে রাষ্ট্রের আগ্রহ ছিল না। আগ্রহ না থাকাটাই আসলে মূলত এই রাষ্ট্রের যারা নীতি নির্ধারণ করেন, এসটিপি তো প্রাধিকারে ছিল এই প্রকল্পগুলো, প্রাধিকারে একবার দিয়ে আমরা দেখি যে এসটিপিতে যেটা 6 নাম্বার যারা ছিল র্যাঙ্কিং এ, সেই 6 নাম্বার লিস্টের জিনিসগুলোকে আগে এগিয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে এক্সপ্রেসওয়ে ছিল, মেট্রো রেল প্রকল্প ছিল, ফ্লাইওভার ছিল। তাহলে এই যে প্রাধিকারকে পিছনে কারা ঠেলে দেয়? এখানে ব্যুরোক্রেট, আমলা, ঠিকাদার, তারা মিলেই তো এই প্রাধিকারগুলো তৈরি করেছে। তারা তো প্রফেশনালদের সাথে সেভাবে আলাপ করেনি, গণমানুষের চাহিদার সাথে আলাপ করেনি। তাহলে এইভাবেই আমরা পুরো রাষ্ট্রযন্ত্রটা আমরা গণমানুষের পক্ষে দাঁড়িয়েছি কতিপয় মানুষ যারা হয়তো এই বড় প্রকল্পের সুবিধাভোগী। এখন দেখেন, বড় প্রকল্পের কিন্তু মেইনটেনেন্স কষ্ট আছে। মেট্রো রেল চালাতে গেলে সারা বিশ্বে ভর্তুকি দিতে, আমরা ভর্তুকি দিতে রাজি আছি, কিন্তু আমাদের তাহলে কেন বাসের মতো যে সার্ভিস গুলো, যেগুলো আরো কম এবং অনেক ক্ষেত্রে কম এফোর্টে, কম ঝামেলায় উঠা যায়। মেট্রো রেল উঠতে গেলে কিন্তু আপনাকে অনেকটুকু আপনি যেতে হয়, অপেক্ষা করতে হয়, তার লোডিং আনলোডিং টাইম আছে। তো বাস কিন্তু সহজ, আপনি যে কোনো একটা পয়েন্টে গেলে তার একটা স্টেশন থাকে, সেখানে আপনি উঠতে পারেন, এবং এটা ফ্রেন্ডলি, এটা আপনার বয়স্ক, নারী সবার জন্য অত্যন্ত বান্ধব। তাহলে এই ধরনের একটা বিষয়, যেটা বিশ্বের যত শহরে মেট্রো থাকে সেখানে ঠিক তার চেয়েও সুন্দর বাস সার্ভিস থাকে। তাহলে এই জন্য ঢাকার মতো বড় শহরে মেট্রো হয়তো 2-একটা লাইন দরকার আছে, কিন্তু সেটা তো নিশ্চয়ই বাস সার্ভিসকে বাদ দিয়ে না। প্রায়োরিটি লিস্টে আমরা পেছনে দেখেছিলাম। এখন এই সরকারের উচিত হবে খুব দ্রুততার সাথে, শুধু ঢাকা শহর না, আমরা আবার বলছি, দেশের প্রতিটা জেলা শহরে মানসম্মত গণপরিবহন হিসেবে বাস সার্ভিস নিয়ে আসে। তাহলে আপনি শুধু ঢাকা কেন্দ্রিকতা নিয়ে এই সরকার পড়ে থাকলে হবে না, কিন্তু ঢাকাকে অবশ্যই চিন্তা করতে হবে অন্য শহরগুলোতে যেন মানসম্মত
দুটো বিষয় লাগবে, একটা হচ্ছে বাস সার্ভিস আর একটা হচ্ছে কমিটার ভিত্তিক ফিডার ভিত্তিক যে আপনার সেকেন্ডারি মিনি বাস, কোথাও হয়তো আমাদের কার সার্ভিস, এগুলো লাগবে। এগুলো কিন্তু থাকলে তখনই আমাদের ছোট বাহনগুলো কমবে। ছোট বাহন না কমাতে পারলে পৃথিবীর কোনো বড় শহর মেগা সিটি তার ছোট বাহনকে না কমিয়ে হতে পারে না। কিন্তু যেহেতু আমরা অপশন তৈরি করতে পারি, তাহলে আমরা ছোট বাহন কমানোর দিকে নজরও দিতে পারি। আরেকটা হচ্ছে অ্যাপ্রোচ। দেখেন গত সরকার যেটা করেছে, সরকারি আমলা থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে যারা রিলেটিভলি মধ্য লেভেলে হায়ার মিড লেভেল উঠেছে তাদেরকে কার লোন দিত। এমনকি দেখেন গত সরকারের সময় মানে আপনারা যারা এটা তো আপনার আমরা বিভিন্ন সরকারি পর্যায়ে সকল পর্যায়ে পর্যায়ে আপনার তুষ্টির একটি ব্যবস্থা করা হয়েছিল কার লোন দিয়ে, বিনা সুদে কার লোন দিয়ে, আবার সেটার জন্য আরো 50,000 টাকার মতো একটি অর্থ আপনার ড্রাইভারের খরচ এবং তেলের খরচ, মানে তাদের বাড়তি ইনকাম ব্যবস্থাও করে দিয়েছিল। এবং এখন কারণ দেখেন এখন এমন একটা সবুজ ব্যবস্থা দাঁড়িয়েছে, এখন কারে চড়াটাকে ব্র্যান্ডের মতো হয়ে গেছে, আপনার সোশ্যাল স্ট্যাটাস। অথচ সোশ্যাল স্ট্যাটাস হওয়ার কথা ছিল আমরা গণপরিবহনে চড়ি, এইটা তো আমার স্ট্যাটাস সিম্বল হওয়ার কথা ছিল। অথচ রাষ্ট্র গণপরিবহনকে লক্ষ্য ঝক্করের মার্কা একটা জায়গায় ঢুকিয়ে দিয়ে এখন আমরা মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত সরকারি আমলার এখন একজনের তো 2-3টা করে কার, প্রকল্পের নাম দিয়ে কয়েকটা কার কেনা হয়েছে, যেগুলো প্রকল্পের কাজে লাগে না, ব্যক্তিগত কর্মকর্তাদের পারিবারিক কার হয়ে গিয়েছে সেগুলো। তাহলে এই যে সিস্টেম, সেই সিস্টেমটাকে তো বদলাতে হবে। বদলানোর জন্য আমাদের কিন্তু বাংলাদেশে যেটা সবচেয়ে বড় সুবিধা, নতুন যে কোনো কিছু মানুষ অ্যাডাপ্ট করতে পারে, কারণ বিকল্প না। যেহেতু মেট্রো রেল এসেছে, ফিডার সার্ভিস তৈরি হয় না, কিন্তু মেট্রো তো ফাঁকা যাচ্ছে না। মানুষ কিন্তু যেহেতু বিকল্প এত অল্প, ফিডার সার্ভিস না থাকলেও মানুষ কিন্তু কোনোভাবে মেট্রো স্টেশনে পৌঁছে যাচ্ছে, পৌঁছে গিয়ে সেই সার্ভিসটা ব্যবহার করছে। এই জন্য গণপরিবহন যদি আমরা বিকল্পগুলো তৈরি করতে পারতাম, জনগণকে যারা রিক্সাতে চড়ে, ফর এক্সাম্পল রিক্সার কিন্তু ভাড়া অনেক, যারা মধ্যবিত্ত রিক্সায় চড়েন তাদেরকে কিন্তু অত্যন্ত তার কষ্ট করে রিক্সার ভাড়াগুলো দিতে হয়। কিন্তু যেহেতু বিকল্প নাই, তখন মধ্যবিত্ত সেই রিক্সাটায় চড়ে, কখনো কখনো উবারে চড়ে, অনেক টাকা দিয়ে চড়ে, বিকল্প না। তাহলে আমরা বিকল্পগুলো যত দ্রুত নামাতে পারবো, তখন আমরা অটো বলেন আর ছোট রিক্সা বলেন বা আমরা মোটরসাইকেল বলেন, প্রাইভেট কারগুলো আস্তে আস্তে মানে কমে যাবে। এই মুহূর্তে মানে আপনি চাপিয়ে দিতে গেলে, যেহেতু দেশের আর্থসামাজিক অবস্থাটা এমন, এবং এখন নতুন আন্দোলনের সময় আমরা দেখেছি অটো, সেটাকে সরকার একটা সিদ্ধান্ত নিল, এবং সিদ্ধান্তগুলো দেখেন এমন ভাবে দেওয়া হয় যেগুলো যে সিদ্ধান্ত আপনি টেকাতে পারবেন না। হাইকোর্ট বললো অটো চলবে না, সেটা কি পুরো ঢাকা শহরের প্রত্যেক রাস্তায় চলবে না, নাকি বড় সড়কে চলতে পারবে না, সেকেন্ডারি বা টার্সিয়ারি শহরে চলতে পারবে, তার কোনো রূপরেখা নাই। আবার কয়েকদিন পরে কোর্ট আবার বলে দিল আবার অটো রিক্সা চলবে, সেটা কি আবার সকল রাস্তায় চলবে কিনা, এবং সেই সিদ্ধান্তের যে ফার্দার যে ইম্প্যাক্ট কি হতে পারে সেটা না। আগে সরকারের আমলেও সাবেক প্রধানমন্ত্রী একদিন বলে দিলেন যে আন্দোলনের মুখে অটোগুলো চলতে পারবে ঢাকা শহরে, সেটাও সারা ঢাকা শহরে মানে বেমালুম অটো বেড়ে গেল। এইভাবে তো আসলে হয় না। সারা এই ধরনের মেগা সিটিতে প্রতিটি রাস্তায় কোনটা চলতে পারবে পারবে না তার যেমন ডিটেলিং থাকে, সেই বাহন চলতে পারলে তার পার্কিংটা কোথায় হবে সেটা ডিটেলিং থাকে, মার্কিং থাকে, সেটাকে যদি কেউ না মানে তার প্যানালাইজেশন পদ্ধতি থাকে, একটা বিশাল একটা সিস্টেম। তাহলে সিস্টেমটাকে যদি আপনি তৈরি না করেন, তাহলে তো আসলে শুধুমাত্র হুইমসিক্যালি 2-1 সিদ্ধান্ত নিবে। ধন্যবাদ আপনাকে জনাব ইলিয়াস কাঞ্চন। আপনার কাছে শুনতে চাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল যে আমরা এর আগেও আমাদের বাস র্যাপিড ট্রানজিটের যে বিষয়টা, মানে যে প্রকল্পটা, সেটা আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমরা সেটা ব্যর্থ হতে দেখেছি, এবং বিআরটির একটি প্রকল্প চালু করার কথা বলা হচ্ছে তাড়াহুড়া করে। এইটাও কিন্তু অনেকেই অলরেডি বলছেন যে সফল হবে না। এটা কতটুকু গ্রহণযোগ্য? কেন এইভাবে তড়িঘড়ি করে দেখানোর জন্য কিছু করা হয়? এটা শুরু থেকেই তাই দেখে আসছি। এখন আপনি আবার এই সরকারের সময় তাই দেখছি, একই রকম একই প্যাটার্ন। আরেকটা জিনিস হলো গিয়ে, যেটি হলো গিয়ে যে আপনার এই যে উনি বললেন এআই, মানে ট্রাফিক সিগন্যালের কথা, এটা কোনোভাবে কিন্তু এআই সিগন্যাল, এবং আপনারা যে বলেন যে হাত দিয়ে ট্রাফিক সিগন্যাল কেন মেনটেন করা হয়, এটার কারণ আছে। কারণ হলো যে একটা সিগন্যালে যখন চালু হয় তখন কিন্তু এই রিক্সাটা কিন্তু পার হওয়ার জন্য যে সময় ব্যয় হয়, তো সেই সময়ে কিন্তু আপনার এআই আপনার ট্রাফিক সিগন্যাল বলেন আর হ্যাঁ লাইটিং সিগন্যাল বলেন, এটা কোনোভাবেই আপনি কাজে লাগাতে পারবেন না কিন্তু হাতে ছাড়া। এটা পাশাপাশি যে জিনিসটি হলো গিয়ে যে আপনি যে বলেন ফ্র্যাঞ্চাইজের কথা যেটি বলছেন, যেটি আমার সাইফুন নেওয়াজে বললো যে আমাদের এখানে ব্যবসায়ীরা আসছে না, সেরকম বাস মানে নিয়ে আসতেছে না। কেন আসবে ভাই? সে যদি আপনার গিয়ে ছোটো ছোটো গাড়ির সামনে গিয়ে যদি দাঁড়ায় থাকতে হয়, যদি না চলতে পারে, তো তার যদি ট্রিপ যদি সে না বাড়াইতে পারে, তাহলে সে কেন এখানে ইনভেস্ট করবে? কি কারণের জন্য? আপনার প্রথম কথা হলো যে আপনার পরিকল্পনাটা কি, পরিকল্পনাটা তো নিতে হবে।
যে আপনার এই সমস্ত অসুবিধাগুলো, এই সমস্ত জঞ্জালগুলো দূর করার জন্য আপনি একটা সিস্টেম, যে কথাটা উনি বললেন, যে হয় আমাদের এখানে একটা কমিশন করা উচিত ছিল, কিংবা একটা আপনার হ্যাঁ টাস্ক ফোর্স করা উচিত ছিল, কিন্তু করেছে? কিছুই কিন্তু করে না, এবং এটা হবেও না। এবং আমরা এই যন্ত্রণা ভোগ করছিলাম, আমরা আরও ভোগ করব। তার কারণ হলো গিয়ে যে অলরেডি আমি যতদূর শুনেছি যে গতকালকে একজন আপনার উপদেষ্টা বলেছেন যে আগামী বছরে ইলেকশন হতে যাচ্ছে। তো আগামী বছরে যেহেতু ইলেকশন হতে যাচ্ছে, আমাদের এই সড়কের মধ্যে কোনো রকমের কোনো মানে সমস্যার সমাধান করার মতো মানে আমি কোনো রাস্তা আমি দেখছি না। তো দেখছি না সেহেতু আমার মনে হয় যে আমি আরো হয়তো যে কদিন বেঁচে থাকবো সেই কদিন আমি শুধু আপনাদের কাছে আসবো, আর মানুষের কাছে এই ধরনের কথাগুলো বলতে হবে। এই বলেই হয়তো এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, একদিকে রাজনৈতিকভাবে প্রভাবশালী বাস মালিক পরিবহন খাতকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার প্রবণতা এবং এই খাতকে ঘিরে হাজার কোটি টাকা চাঁদাবাজির সুযোগ, অন্যদিকে বিগত সরকারের বড় প্রকল্পের প্রতি ঝোঁকের কারণে রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। কিন্তু ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে গণপরিবহন এভাবে আর চলতে পারে না। অন্তর্বর্তী সরকারকেই এর সমাধান করতে হবে। রাজধানী ঢাকা সহ দেশের সব বড় শহরের গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে একটি কমিশন গঠন করতে হবে। প্রয়োজনে নগর পরিবহন ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করতে হবে। রাজনৈতিক প্রভাব বলয় এবং চাঁদাবাজির হাত থেকে গণপরিবহন ব্যবস্থাকে বের করে আনতে হবে। মাফিয়া মুক্ত করতে হবে। সড়কে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা রাখতে হবে কিংবা বিশেষ সিটের ব্যবস্থা করতে হবে। প্রতিটি বাসে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।